আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আজকে হচ্ছে রিস্টার্ট ব্যাচে আমার প্রথম ক্লাস জিওগ্রাফি। আমি আমার পরিচয়টা একটু পরে দিয়ে দেব। একটু আমরা দ্রুত জয়েন হইনি, যারা এখনো ক্লাসের মধ্যে আসো নাই। ফ্রি ক্লাস, বেশি চিন্তা নাই। সবাই কোথায় একটু দ্রুত আমরা জয়েন হইনি, ঠিক আছে? আজকে আমরা আলোচনা করব হচ্ছে ভূগোল প্রথম পত্রের পঞ্চম অধ্যায়। মানে অনেকের এই অধ্যায়টা নিয়ে বেশ জটিলতা সৃষ্টি হয়, অনেকের দাবি থাকে যে ভাইয়া বায়ু প্রবাহের যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলো বুঝি না, চিত্রগুলো আসলে কিছুই বুঝি না, মুখস্থ করেও আসলে কাজ হয় না, এটা কিছুই বুঝি না। আচ্ছা, অবনী উর্ফে আমজাদ, অহনা, ইভা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা সবাই? ক্লাস নাই, একটু দ্রুত আমি জয়েন হয়নি। আর কেউ একজন এভরিওয়ান দিয়ে দিও, ঠিক আছে, যদি সম্ভব হয় এভরিওয়ান বা হাইলাইটস। আর কেউ যদি তোমার পরিচিত ক্লাস করতে চায়, মানে তোমার জানো যে ক্লাস করবে, তাহলে ওরা একটু মেনশন দিয়ে দিও, ঠিক আছে? আর যতটুকু পারো, ক্লাসটা তো শেয়ার করা সম্ভব হবে না যেহেতু প্রাইভেট গ্রুপে ক্লাস, তো একটু আমি সময় নিয়ে নিচ্ছি, সবাই একটু যাতে দ্রুত করে জয়েন হয়ে নেয়, ঠিক আছে? আর কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। অনেক রাত বলে কি ছেলে পেলে কি পালাই আছে নাকি, ঘুমাই গেছে নাকি? সকাল সকাল কি ঘুমাই গেছো তোমরা? যদিও রাত 10টা, অনেক রাত। আচ্ছা, সাকিব দেখতে পাচ্ছি, আপন, লামিয়া ইসলাম, ইভা সুলতানা, ফারিয়া আফরিন, সাকিব হাসান, অনেকেই ক্লাসে। আচ্ছা, আহমেদ বর্ষা, মায়া, হাইলাইটস দিয়ে দিও। আচ্ছা, মেনশন দিয়ে দিও, কারো যদি ফ্রেন্ড সার্কেল থাকে তাদেরকে একটু মেনশন দিয়ে দিও, ঠিক আছে? ইভানা, ওকে, আইভি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটু কষ্ট করে থাকো। অনন্যা, স্নেহা, আচ্ছা, অনেক কম ছেলে পেলে। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাহে রমজানের মাস, অনেক ভালো আছি। আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো, আমি প্রাথমিকভাবে একটু বলে নিই। আমাদের যে অধ্যায় সেটা হচ্ছে প্রথম পত্রের পঞ্চম অধ্যায়। আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, যারা এখন পর্যন্ত, মানে যারা FRB 4.0-তে ভর্তি হও নাই, তারা আমাদের একটা নতুন কোর্স আমরা ইনশাল্লাহ সামনে লঞ্চ করবো, সেটা হচ্ছে 4.1, ঠিক আছে? FRB 4.1। এবং সেই কোর্সে অনেক ভালো একটা অফার পাবা। যারা তোমরা শুধুমাত্র এই পোস্টের প্রথমে হচ্ছে লিঙ্কটা আছে, সেখানে লিঙ্কে জাস্ট তোমরা হচ্ছে প্রি বুকিং দিবা। প্রি বুকিং দেওয়ার জন্য তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না, জাস্ট প্রি বুকিংটা দিয়ে রাখবা। যারা প্রি বুকিং দিবে তারা অনেক বড় একটা অফার পাবে, ঠিক আছে? আচ্ছা, আমি বলি, আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব অনেকের কাঙ্ক্ষিত যে অধ্যায়। আরেকটা বিষয় তোমরা একটু বলবা যে তোমাদের কোন অধ্যায়টা, বিশেষ করে প্রথম পত্র। আমি জানি প্রথম পত্র নিয়ে অনেকের অনেক সমস্যার জটিলতা থাকে। তোমাদের কোন অধ্যায়টা সমস্যা, যে কোনো অধ্যায় প্রথম থেকে নবম অধ্যায় পর্যন্ত প্রথম পত্রের যে অধ্যায়টা তোমাদের সমস্যা, তোমরা মনে করতেছো ভাইয়া এই অধ্যায়টা আমি কোনোভাবেই কেউ বুঝাতে আমাকে পারে নাই, তোমরা ওই অধ্যায়টা মেনশন করে দিবা। ওই অধ্যায়টা আমাকে মেনশন করে দিবা যে ভাইয়া এই অধ্যায়টা আমাদের জটিলতা সব থেকে বেশি সংখ্যক, যে অধ্যায়ের উপর আমি তো বুঝতে পারবো যে অধ্যায়ের সমস্যা বেশি। আমি নেক্সট ক্লাসটা আমি আজকে রিভিউ নিব তোমাদের থেকে, কোন অধ্যায়টা তোমাদের বেশি সমস্যা, সামনের দিন সেই অধ্যায়ের উপর ক্লাস নেবো। যে কোনো অধ্যায়, প্রথম পত্রের যে কোনো অধ্যায়, যে অধ্যায় নিয়ে তোমরা সমস্যা ফেস করতেছো, আমি সেই অধ্যায়ের উপর ক্লাস নেব, ঠিক আছে? তো একটু বলে দিবা, ঠিক আছে, যে কোন অধ্যায়ের উপর তোমরা একটু জানাই দিবা। আমি সেই অধ্যায়ের উপর ক্লাস নেব। দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন নিয়ে সমস্যা, হ্যাঁ ওটা থাকতে পারে। পৃথিবীর অভ্যন্তরীণ যে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, তারপর হচ্ছে মালভূমি, সমভূমি, এটা নিয়ে সমস্যা অনেকে থাকতে পারে। তো তোমরা একটু মেনশন করে দিবা যে ভাই আমার এই ক্লাসটা, এই অধ্যায়টার সমস্যা। আমি পরে কমেন্ট চেক করব এবং সেই অনুযায়ী ওই অধ্যায়ের উপরে আমি ক্লাস নেব ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আলোচনা করি, একটু ক্লাসটা শেষ পর্যন্ত থাকবা।
আমি আজকে যে ক্লাসটা সাজাইছি পুরোটা হয়তো বা শেষ করতে পারবো না, আমি যতটুকু পারি টেনে নিব এবং অধ্যায় শেষে 2টা সিকিউ দেখাবো, গুরুত্বপূর্ণ সিকিউ দেখাবো। মানে আমি যে পড়াচ্ছি তোমাকে যখন এই চ্যাপ্টারটা আমি শেষ করব, তোমার ওই সৃজনশীলটা তোমাদের সামনে যখন নিয়ে আসবো, তোমাকে বুঝতে হবে তুমি সেটা সলিউশনটা আনতে পারছো কিনা। মানে উত্তর করতে না পারো, তুমি ওই প্রশ্নের উত্তরটা আইডেন্টিফাই করতে পারছো কিনা। উত্তর করার জন্য তোমাকে পড়তে হবে, কিন্তু উত্তর আইডেন্টিফাই করতে পারছো কিনা এটার জন্য প্রয়োজন হচ্ছে বোঝা। আমি তোমাকে ক্লাস নিব, ইনশাল্লাহ বুঝে যাবে, ঠিক আছে। আমরা যেটা ও নিয়ামক, এটা হচ্ছে অধ্যায়, ঠিক আছে, 5ম অধ্যায় 1ম পত্রের জলবায়ুর উপাদান ও হচ্ছে নিয়ামক, সায়েন্সের। আচ্ছা, তো জলবায়ুটা কি? দেখো আমরা বেশ কিছু জলবায়ু বলি, যেমন আমাদের বাংলাদেশের জলবায়ু। আমাদের বাংলাদেশের জলবায়ুর নামটা তোমরা একটু লেখো, বাংলাদেশের জলবায়ুর নাম কি বলো তো? আচ্ছা, তো এই যে জলবায়ু বর্তমানে বৈশ্বিক মানে পরিপ্রেক্ষিতে আমাদের জলবায়ু নিয়ে অনেক আলোচনা করা লাগে। এবং এই জলবায়ুর উপাদান কি? এই যে বিশ্বের এক এক জায়গায় এক এক ধরনের তাপ, আমাদের বাংলাদেশে যে এখন শীতকাল শেষ হয়ে গেল, কেন শীতকাল পড়লো, বাংলাদেশে কেন গরম পড়ে, এত শীত পড়ে, আবার অন্যান্য জায়গায় বরফ পড়ে, বাংলাদেশে কেন বরফ পড়ে না, অন্যান্য জায়গার যেমন জলবায়ু, আমাদের এখানে আবার আলাদা জলবায়ু। এই যে বিশ্বের এক একটা অঞ্চলে এক এক ধরনের জলবায়ু, এর কারণটা কি? এবং আমাদের এই যে গ্রহগুলো আছে, আমরা অনেকগুলো গ্রহ জানি মহাবিশ্বে রয়েছে, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি। এই কোনো গ্রহে কেন প্রাণী বসবাস করলো না, আমাদের পৃথিবীতে কেন প্রাণী বসবাস করছে, এর উত্তর খুঁজে পাবো হচ্ছে আজকে ক্লাসের মাধ্যমে। তো আজকে ক্লাসটা আমরা করি, ঠিক আছে। আচ্ছা, 27 ব্যাচের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? তুমি যতটুকু গুরুত্ব দিয়ে ক্লাস করবে ততটুকু গুরুত্বপূর্ণ। আজকে এই অধ্যায়টা পড়ার পর আমি গ্যারান্টি দিচ্ছি নেক্সট সামনে এই অধ্যায়ের উপর তোমার আর কোনোদিন পড়া লাগবে না বা কারো ক্লাস করার প্রয়োজন পড়বে না, অন্তত এই অধ্যায়ের উপর। সো রেডি থাকো। আচ্ছা, 5ম অধ্যায়, ঠিক আছে, 1ম পত্রের 5ম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক, ঠিক আছে, ক্যাপশনে দেখে নেবা। আচ্ছা, প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আবহাওয়া। আবহাওয়াটা কি? আচ্ছা, টিভিতে আবহাওয়া বার্তা দেয় না, আমরা প্রতিনিয়ত আবহাওয়া বার্তা দেখি না, যে এত ডিগ্রি সেলসিয়াস, এত বৃষ্টি হবে কি হবে না, কালকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে কি হবে না, এইটা আমরা দেখি না, এটাই হচ্ছে আবহাওয়া। আবহাওয়ার সংজ্ঞা যদি আমরা বলি, কোন একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়, এই জায়গাটা টু দ্য পয়েন্ট। জলবায়ু এবং আবহাওয়া বুঝতে হলে তোমাকে এই জায়গাটা বুঝতে হবে, কোন একটা স্থানের নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট স্থানের। যেমন মনে করো এই যে গ্রীষ্মকাল আসতেছে, দেখবা সকালে অনেক রোদ বের হয়েছে, অনেক গরম, দুপুর পর্যন্ত অনেক গরম, বেশ গরম, বিকেলে আবার মেঘ ঘনিয়ে বৃষ্টিপাত নামলো, আবহাওয়াটা গরম থেকে ঠান্ডা হয়ে গেল, হয় না এরকম? আমরা হয় না? তো এই যে সকালে এক ধরনের আবহাওয়া, বিকেলে বৃষ্টি হয়ে আবহাওয়াটা আরেকটা হয়ে গেল, আবহাওয়া কি এক থাকলো না, আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেল, নির্দিষ্ট একটা সময়ের পরিপ্রেক্ষিতে আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেল। আবার মনে করো বাংলাদেশের রাজশাহী জেলাতে বৃষ্টিপাত হলো বিকেলে, সেখানে মনে করো যে চট্টগ্রামে বৃষ্টিপাত নাই হতে পারে, হতে পারে না। অর্থাৎ কি নির্দিষ্ট একটা স্থানের বায়ুর তাপ, চাপ, বৃষ্টিপাত ইত্যাদির অবস্থাকে আমরা বলবো হচ্ছে আবহাওয়া। তাহলে আবহাওয়াটা কি? কোন একটা নির্দিষ্ট স্থানের, ভালোভাবে কথাটা বোঝো, কোন একটা নির্দিষ্ট স্থানের বাউর ধর্ম, হ্যাঁ বাউর ধর্ম আমি বুঝাবো, বাউর ধর্ম আমি টু দ্য পয়েন্ট করে যাচ্ছি, চাপ নেই, তুমি শেষ পর্যন্ত থাকো, বাউর ধর্ম তোমাকে খাওয়াই দিব। কোন একটা নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি সামগ্রিক গড় অবস্থাকে আমরা বলবো হচ্ছে আবহাওয়া। অর্থাৎ কোন একটা নির্দিষ্ট দিনের আবহাওয়ার গড় অবস্থাকে আমরা বলবো হচ্ছে আবহাওয়া, মানে তাপমাত্রার গড় অবস্থাকে আমরা বলবো হচ্ছে আবহাওয়া। এখন আবহাওয়া বুঝলাম, এখন জলবায়ু কি? জলবায়ু এবং আবহাওয়ার মধ্যে সব থেকে বড় তফাৎ, আবহাওয়া হচ্ছে একটা দিনের সামগ্রিক অবস্থা, আর জলবায়ু হচ্ছে দীর্ঘমেয়াদী। সংজ্ঞায়িত করতে গেলে যেটাকে আমরা বলি, জলবায়ু হচ্ছে কোন একটা অঞ্চলে 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থা, মানে কোন একটা অঞ্চলে 30 থেকে 40 বছর ধরে কেমন আবহাওয়া বিরাজ করছে সেটাই হচ্ছে জলবায়ু। মানে কোন একটা নির্দিষ্ট স্থানের 30 থেকে 40 বছরের গড় অবস্থাকে আমরা বলবো হচ্ছে জলবায়ু। অর্থাৎ ওই যে বায়ুর তাপ, চাপ, বৃষ্টিপাত, আর্দ্রতা এগুলার সামগ্রিক দীর্ঘমেয়াদী গড় অবস্থাকে আমরা বলবো হচ্ছে জলবায়ু। তাহলে বুঝতে পারলাম আবহাওয়াটা কি? আবহাওয়া হচ্ছে কোন একটা নির্দিষ্ট স্থানের এবং স্বল্প সময়ের বায়ুমণ্ডলের উষ্ণতা, চাপ, আর্দ্রতা এইগুলার সামগ্রিক অবস্থা। আর জলবায়ু হচ্ছে কোন একটা স্থানের দীর্ঘদিনের
অর্থাৎ 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে আমরা বলবো হচ্ছে জলবায়ু। আশা করি আবহাওয়া এবং জলবায়ু হচ্ছে, আশা করি বুঝতে পারছো। এই প্রশ্নগুলো ক নাম্বারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক নাম্বারের জন্য আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে, এই দুইটা প্রশ্ন খুবই 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 গুরুত্বপূর্ণ ক নাম্বারের জন্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবহাওয়া এবং জলবায়ু বুঝলাম। এখন দেখো, আবহাওয়া জলবায়ু বুঝলে তুমি এটাও বুঝতে পারবা এবং আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য, এটা হচ্ছে খ নাম্বারের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কোনটার জন্য? খ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, খ নাম্বারের জন্য। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। দেখো সহজে এখন তুমি যদি সংজ্ঞা বোঝো তাহলে দেখো অনায়াসে পার্থক্য করতে পারবা। যে আবহাওয়া কি? আবহাওয়া হচ্ছে একটি স্বল্প মেয়াদী, অর্থাৎ দ্রুত পরিবর্তন হয়, অর্থাৎ কিছু ঘন্টার মধ্যে, যেটা বললাম যে সকালে এক ধরনের আবহাওয়া আছে, বাউরে এক ধরনের তাপ আছে, বিকেলে আরেক ধরনের আসতে পারে। কিন্তু জলবায়ু হচ্ছে দীর্ঘমেয়াদী, অর্থাৎ সহজে 2-1 দিনে চেঞ্জ হয় না। দেখো বাংলাদেশে কি এরকম হয়েছে যে আজ থেকে 50 বছর আগে বরফ পড়ছে, বা এরকম সম্ভাবনা আছে আজ থেকে 50 বছর পর কোনো কারণে এখানে বরফ পড়তে পারে? সম্ভাবনা নাই, কারণ বাংলাদেশের জলবায়ু এই হুট করে চেঞ্জ হবে না। এটাকে বলা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিবর্তন, ঠিক আছে। তো এইটা হচ্ছে বাংলাদেশের যে জলবায়ু, যেমন বাংলাদেশের জলবায়ুর নাম কি, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের জলবায়ুর নাম হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। কি নাম? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, তাই না? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, এটা কি কোনো কারণে মনে করে যে বাংলাদেশের মরুভূমির মতো উষ্ণমণ্ডলীয় জলবায়ু হতে পারে? না। কোনো কারণে কিন্তু হিমমণ্ডল অর্থাৎ বরফ পড়ার মতো হতে পারে? না, হবে না। তোমার বাপদাদারা যেমন টেম্পারেচার দেখছে তার থেকে 1-2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে, কিন্তু এতটা ফারাক হয় নাই যে কোনো কারণে বরফ পড়ছে বা মরুভূমি সৃষ্টি হয়ে গেছে। তো এইটাকে যে আবহাওয়া হচ্ছে স্বল্প মেয়াদে আর জলবায়ু হচ্ছে দীর্ঘমেয়াদী, ঠিক আছে। আচ্ছা, এরপর আসা হচ্ছে প্রকৃতি। বায়ুমণ্ডল তাৎক্ষণিক অবস্থা পরিবর্তন করে, যে তৎক্ষণাৎ সেখানে বায়ুর তাপ কি, বায়ুর চাপ কি, বৃষ্টিপাতের অবস্থা কি, আর্দ্রতা কি, তাৎক্ষণিক। আর জলবায়ুটা কি করে? একটা স্থায়ী প্যাটার্ন বা গড় অবস্থা সৃষ্টি করে। এই যে এখানে উদাহরণ দেওয়া আছে, এখানে তোমরা উদাহরণটা দেখতে পাবো, ঠিক আছে। এটা এই 3টা পয়েন্ট, এই সংজ্ঞা, সময়কাল এবং হচ্ছে প্রকৃতি, 3টা পয়েন্ট দিলে তোমার খ নম্বরের পয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ঢুকবো হচ্ছে জলবায়ু। জলবায়ুর উপাদানগুলা কি কি, অর্থাৎ একটা অঞ্চলে জলবায়ু কেমন। যেমন বাংলাদেশের জলবায়ু কেমন বললাম, বাংলাদেশের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। আবার মনে করো নিরক্ষীয় জলবায়ু আছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু আছে। এই যে আলাদা আলাদা জলবায়ু, এই জলবায়ু চেঞ্জ হওয়ার কারণ, মানে বাংলাদেশে যেমন মনে করো যে বাংলাদেশের জলবায়ু কেমন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। এই ক্রান্তীয় মৌসুমী জলবায়ু হবার পেছনে কিছু না কিছু তো কারণ রয়েছে। এই যে কারণগুলো রয়েছে সেইগুলাই হচ্ছে উপাদান। মানে বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী হবার কারণে যেগুলো কারণ রয়েছে সেগুলাই হচ্ছে তোমার উপাদান। পঞ্চম অধ্যায়, প্রথম পত্রের 5ম অধ্যায় তোমাদের ক্লাস হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, তো দেখো উপাদানগুলো আমরা একটু এক্সপ্লেন করি। প্রথমে আসা হচ্ছে বায়ুর তাপমাত্রা। আমরা জানি এই যে এখন গ্রীষ্মকাল পড়তেছে, এখন বায়ুর তাপমাত্রা কি কমবে না বাড়বে? অবভিয়াসলি বাড়বে। এখন বায়ুর তাপমাত্রা অনেক বেড়ে যাবে, বায়ুর তাপমাত্রা অনেক বেড়ে যাবে। আর কয়েকদিন আগে শীতকাল ছিল, তখন তাপমাত্রা আমরা কত বলতাম যে তাপমাত্রা হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস বা 15 ডিগ্রি সেলসিয়াস। আর এই যে এখন গ্রীষ্মকাল পড়তেছে, এখন 20 ডিগ্রি হবে, তারপর মনে করো 30 ডিগ্রি হবে, 35 ডিগ্রি সেলসিয়াস হবে। অর্থাৎ বায়ুর তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে সেটা আমি একটু পরে আলোচনা করছি। তো এটা হচ্ছে জলবায়ুর উপাদান। যেখানে বায়ুর তাপমাত্রা কম থাকবে, যেখানে বায়ুর তাপমাত্রা কম থাকবে সেখানকার জলবায়ু হবে হচ্ছে শীতল। যেখানে বায়ুর তাপমাত্রা বেশি থাকবে সেখানকার জলবায়ু হবে হচ্ছে উষ্ণ। সহজ হিসাব। এটা হচ্ছে জলবায়ুর উপাদান। এরপর আসা হচ্ছে বৃষ্টিপাত বা হচ্ছে বাড়িপাত। যেখানে উষ্ণমণ্ডলীয় জলবায়ু বা উষ্ণ অঞ্চল, সেখানে স্বাভাবিকভাবে বৃষ্টিপাত বেশি হবে। শীতকালীন অঞ্চলে বেশি বৃষ্টিপাত হবে না। এরপর আসা হচ্ছে বায়ুর চাপ। এই যে সুন্দর একটা প্রশ্ন আমরা বলছিলাম যে বায়ুর ধর্ম কি, ধর্ম নিয়ে আগে আলোচনা করি। বায়ুর ধর্ম, বাতাসের, এখন তোমরা বলতে পারো বাতাসও আবার ধর্ম পালন করে নাকি? বায়ুর ধর্ম যতক্ষণ তোমরা না বুঝবা, এই বায়ুর গতি প্রবাহ, এই যে তোমার পশ্চিমা বায়ু, মেরু বায়ু, অয়ন বায়ু, এই যে বায়ুগুলো আছে না, এই বায়ুগুলো কখনোই বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত বায়ুর ধর্ম বুঝতে না পারবা। বায়ুর একটা ধর্ম আছে। কি ধর্ম? বায়ুর ধর্মটা আবার কি? ওকে, আমরা এখন বায়ুর একটা ধর্ম দেখি।
আমাদের বায়ুর ধর্মটা কি? বায়ুরও বেশ কিছু ধর্ম আছে। আচ্ছা, বায়ু আমরা জানি সবাই কি বায়ু কি স্থির? কি মনে হয় বায়ু স্থির? মানে আমি ভূগোল পড়াচ্ছি তোমাদের এই বিষয়টা দেখো, তোমরা মনে করো না যে আমি পরীক্ষার জন্য পড়তেছি, মনে করো যে আমি কিছু শিখছি, আমি কিছু জানছি, এই উপলব্ধিটা ভিতর থেকে নিয়ে আসো। আমি যা কিছু বলবো সবকিছু তোমার পারিপার্শ্বিক ঘটনাগুলো ঘটে। তুমি আজ রুম থেকে বের হলে, কালকে সকালে বের হলে তুমি ওইগুলো দেখতে পাবা। যদি দেখতে না পাও তাহলে আমি তোমাকে পড়াইতে পারি নাই, আমি তোমাকে কিছু শেখাইতে পারি নাই। তুমি হয়তো আমি যা পড়াচ্ছি তুমি হয়তো লিখে গিয়ে অ্যান্সার করে উত্তর দিয়ে প্লাস পেতে পারো ভাইয়া, কিন্তু আমি যেটা পড়াচ্ছি কালকে সকালবেলা বের হয়ে তুমি যদি সেই পরিবেশের মধ্যে গিয়ে তুমি যদি সেটা উপলব্ধি করতে না পারো, যে এই ঘটনাটা কেন ঘটলো আবহাওয়াতে, জলবায়ুতে, যদি এটা উপলব্ধি করতে না পারো, তুমি পরীক্ষায় ওটা উপলব্ধি করে লিখে পাস করে প্লাস পেতে পারো, কিন্তু তুমি যদি উপলব্ধি করতে না পারো তাহলে আমি তোমাকে কিছু শেখাতে পারি না। তুমি মুখস্থ করে অনেক কিছু করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু ভূগোলের একটা বিষয় মুখস্থের বিষয় না, ভূগোল হচ্ছে বোঝার বিষয়। এই বিষয়টা তোমাকে বুঝতে হবে। ভূগোলের ম্যাক্সিমাম প্রশ্ন আসবে হচ্ছে চিত্র থেকে, যে চিত্রগুলা তুমি যদি না বুঝো তোমার ওই অ্যান্সারই করতে পারবে না। আচ্ছা, তো বায়ু কি? বায়ু হচ্ছে স্থির না। বায়ু কি? বায়ু স্থির না, বায়ু সর্বদা হচ্ছে গতিশীল। আর কোন অঞ্চল থেকে কোন অঞ্চলে যায়? বায়ু সর্বদা, একটা কথা মাথায় রাখবা, বায়ু সর্বদা, বায়ুর ধর্ম হচ্ছে বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে, বায়ু সর্বদা কোন দিকে যাবে? নিম্নচাপের দিকে যাবে। বাতাসের ধর্ম হচ্ছে বাতাস উচ্চচাপ অঞ্চল থেকে সর্বদা নিম্ন, লেখা বোঝা যায়, বাতাস সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে যাবে, এটা হচ্ছে বায়ুর ধর্ম। আমি বলতে পারো ভাইয়া এটা আবার কিসের ধর্ম? বায়ু ধর্ম হচ্ছে বায়ু সর্বদা এই ধর্মটা পালন করে কিসের জন্য? বায়ু ধর্মটা পালন করা হচ্ছে সমতা রক্ষা করার জন্য। বায়ুর সমতা রক্ষা করার জন্য বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে যায়। এখন তোমার মনে আসতে পারে যে ভাইয়া নিম্নচাপ থেকে উচ্চচাপের দিকে গেলে ধর্মের কি সমস্যা হতো? দেখো ওই যে কি বললাম, বায়ুর ধর্ম হচ্ছে বায়ু সর্বদা সমতা রক্ষা করবে, ব্যালেন্স করবে, বায়ু সর্বদা ব্যালেন্স করবে, ঠিক আছে? বায়ু সর্বদা কি করবে? ব্যালেন্স করবে। এখন মনে করো আমার কাছে আছে 20 টাকা, তোমার কাছে আছে হচ্ছে 10 টাকা। এখন তুমি, তোমার কাছে কি কম টাকা না আমার কাছে কম টাকা? তোমার কাছে কম টাকা। তুমি যদি 10 টাকা থেকে আমার কাছে 20 টাকা আছে, আমাকে যদি দাও, তাহলে কি সমান হবে? ব্যালেন্স আসবে? সমতা রক্ষা হবে না? আমাকে, আমার কাছে বেশি আছে তোমার কাছে কম আছে, আমাকে তোমার টাকা দিতে হবে। আমি যদি 20 টাকার মধ্য থেকে 5 টাকা তোমাকে দিই তাহলে আমার কাছে 15 টাকা হবে, তোমার কাছে 10 টাকা থেকে 15 টাকা হবে, সমান হবে। অর্থাৎ ব্যালেন্স করতে হলে, সমতা রক্ষা করতে হলে বেশি থেকে কম হতে হবে। বোঝাতে পারিনি। মনে করো তুমি যে রুমটাতে আসো, তুমি যে রুমটাতে আসো, তোমার রুমে জানালা আছে? অবশ্যই তো আছে। এখন বাতাসটা বাইরে থেকে যদি তোমার রুমে আসে, বাতাসটা যদি জানালা দিয়ে বাইরে থেকে যদি রুমে আসে, তাহলে বুঝতে হবে যে তোমার রুমে বাতাসের চাপ হচ্ছে নিম্ন, বাতাসের চাপ হচ্ছে নিম্ন। আর যদি বাতাস তোমার রুম থেকে বাইরের দিকে বের হয়ে যায় তাহলে বুঝতে হবে বাইরে বাতাসের চাপ নিম্ন, তোমার এখানে বাতাসের চাপ উচ্চ। এখন আরেকটা যেটা ভাই, উচ্চ চাপ এবং নিম্ন চাপ কি? উচ্চ চাপ হচ্ছে যেখানে বাতাসের চাপ বেশি, যেই অঞ্চলটাতে বাতাসের চাপ বেশি সেটাকে আমরা বলবো উচ্চচাপ অঞ্চল। যেখানে বাতাসের চাপ কম সেইখানটাকে আমরা বলবো হচ্ছে নিম্নচাপ অঞ্চল। বুঝতে পারছো? যেখানে বাতাসের চাপ বেশি তাকে আমরা বলবো উচ্চচাপ অঞ্চল, যেখানে বাতাসের চাপ কম সেখানেকে আমরা বলবো নিম্নচাপ অঞ্চল। এবং বাতাসের ধর্ম হচ্ছে সমতা রক্ষা করা। এই সমতা রক্ষা করার জন্য বাতাস সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে যায়, বাতাস সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে যায়, যেটা তোমার রুমের পারপাসে তোমরা বুঝতে পারো। তার মানে কি, তুমি যদি কালকে বুঝো যে বাতাস উত্তর থেকে তোমার দিকে আসতেছে, তুমি দক্ষিণে আসো, তার বাতাস উত্তর দিক থেকে দক্ষিণে তোমার দিকে আসতেছে, দ্যাট মিনস উত্তর দিকে উচ্চচাপ আর তোমার এখানে হচ্ছে নিম্নচাপ, ঠিক আছে? আবার যদি বাতাস পশ্চিম দিক থেকে তোমার দিকে আসে, দ্যাট মিনস এই পূর্ব দিকে, আমরা তো পূর্ব দিকে হচ্ছে বাতাসের চাপ আছে হচ্ছে নিম্ন, পশ্চিম দিকে আছে হচ্ছে উচ্চ, এর কারণে পশ্চিম দিক থেকে বাতাস পূর্ব দিকে যাচ্ছে। এটাই তুমি বুঝতে পারবা একটু পরে আমি যখন তোমাদেরকে ধরাই দিব, যে ব্যক্তি জীবন যখন ধরাই দিব তখন বুঝতে পারবা তুমি যে কিভাবে হয়। কি এটা জিন্নাত গোল্ডেন স্টারের ক্লাস? তুমি আমার অফলাইনের স্টুডেন্ট না? ক্লাস আর নিচ্ছি না ভাইয়া, ব্যস্ততার কারণে একটু ছেড়ে দিতে হয়েছে অফলাইনের ক্লাসটা গোল্ডেন স্টার। আচ্ছা, তো এইটা হচ্ছে বাতাসের চাপ, বুঝতে পারছো? এখন তো বাতাসের ধর্ম, যে কে যেন বাতাসের ধর্ম জিগাইলো না, যে বাতাসের ধর্ম জিগান, বাতাসের ধর্ম কি বুঝতে পারছো?
বাতাসের ধর্ম কে বললে এতক্ষণ আগে? কই গেল বাবা তুমি? বাতাসের ধর্ম কি তুমি বুঝতে পারছো? বাতাসের ধর্মটা কি? এখন প্রশ্ন যদি করো, তোমাদের মনে কি প্রশ্ন আসতেছে না? প্রশ্ন আসতে হবে মনের মধ্যে যে ভাইয়া বাতাসের চাপ নিম্ন হয় কেন, বাতাসের চাপ উচ্চ চাপ হয় কেন? এমনিতেও বাতাস সব জায়গায় এক সমানই থাকতে পারে, মানে বাতাস তো যেহেতু উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাচ্ছে, তাই না? তাই একটা সময় গিয়ে তো সমান হয়ে যাচ্ছে। আপনি আমার 20 টাকা থেকে 5 টাকা দিলেন, আমার কাছে তো 15 টাকা হয়ে গেছে, আপনার কাছে তো 15 হয়ে গেছে, সমান তো হয়ে গেছে। তাহলে কি বাতাস সর্বদাই তাহলে প্রবাহিত হচ্ছে কেন? তার মানে কি কোনো জায়গায় এই চাপের পার্থক্যটা প্রাকৃতিক একটা কারণে হয়ে থাকে। এইটা এখন আমাদেরকে একটু বুঝতে হবে, এই জায়গাটা বুঝতে হবে যে কোথায় নিম্নচাপ হয় কেন, বাতাসের চাপ নিম্ন হয় কেন, এটা আমাদের বুঝতে হবে। যে এটা মাথায় আসতেছে না যে নিম্নচাপ হচ্ছে কেন, মানে নিম্নচাপটা হইলো কিসের জন্যে, আমি কি দুষ্টা করছি যে আমার কাছে 10 টাকা আপনার কাছে 20 টাকা, এইটা বুঝতে হবে। দেখো মনে করো এটা হচ্ছে সূর্য, ঠিক আছে? এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বাতাস নিম্নচাপ হয় কেন, উচ্চচাপ হয় কেন। পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বাতাস যায়, বাতাস কোন দিকে যায় আমি সব দিকে নিয়ে যাবো, চাপ নাই। আচ্ছা মনে করো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। আর একটু দূরে দিই বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখন এই জায়গাটা তুমি একটু বোঝার চেষ্টা, উপরে আমি কি আঁকাইছি বুঝতে পারছো তো? সূর্য আঁকাইছি, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে এ, এটা হচ্ছে একটা অঞ্চল। মনে করো এটা হচ্ছে তোমার বনি ভাইয়ের বাসা, ঠিক আছে? এ এ হচ্ছে তোমার এটা কি, এটা হচ্ছে তোমার বনি ভাইয়ের বাসা। আর বি এটা হচ্ছে তোমাদের প্রিয় কার বাসা? এটা হচ্ছে তোমার প্রিয় পাভেল ভাইয়ের বাসা। মনে করো মানে দুইটা হচ্ছে অঞ্চল। এখন চিত্র দ্বারাটা তো বুঝতে পারছো, চিত্রটা একটু ভালোভাবে ওজো। বাতাস আমি নিয়ে যাচ্ছি উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব পশ্চিম সব বোঝাচ্ছে, ওয়েট করো। এইখানে সূর্য কিভাবে কিরণ দিচ্ছে দেখো, খাড়া ভাবে দিচ্ছে বা লম্ব ভাবে দিচ্ছে, এটা বোঝার চেষ্টা করো। এখানে কিভাবে কিরণ দিচ্ছে, লম্ব ভাবে দিচ্ছে বা হচ্ছে খাড়া ভাবে কিরণ দিচ্ছে, এটা তো বুঝতে পারছো। তোমার বনি ভাইয়ের ওপর এই অঞ্চলটাতে সূর্য লম্ব ভাবে কিরণ দিচ্ছে, আর বি এইখানে দিচ্ছে হচ্ছে তির্যক ভাবে, এইখানে দিচ্ছে কিভাবে, তির্যক ভাবে। এটা তো বুঝতে পারতেছো যে পাভেল ভাই এখানে সূর্য দিচ্ছে লম্ব ভাবে কিরণ, বি এটাকে দিচ্ছে হচ্ছে তির্যক ভাবে কিরণ, ঠিক আছে? আচ্ছা এখন এখানে যদি লম্ব ভাবে বা খাড়া ভাবে তাপ দেয়, সহজ ভাষায় বলো, কোনো জায়গায় সূর্য যদি লম্ব ভাবে বা খাড়া ভাবে তাপ দেয়, তাপমাত্রা বাড়বে না কমবে? অবশ্যই তাপমাত্রা বেশি হবে। এই জায়গাটাতে সূর্য যদি লম্বভাবে কিরণ দেয়, এই যে গরমের সময় মনে করো, গরমের সময় গ্রীষ্মকালে, এই যে গ্রীষ্মকালে সূর্য দুপুরবেলা মাথার উপরে থাকে না, একেবারে দেখবো মাথার উপর থেকে তাপমাত্রা দিচ্ছে, যার কারণে টেম্পারেচার বেশি থাকে। শীতকালে দেখবা যে একটু এই তোমার দক্ষিণ দিক দিয়ে বেঁকে চলে যাচ্ছে, একটু দক্ষিণ দিকে সূর্য উঠে দক্ষিণ দিক দিয়ে, কি খবর আসো আয়ান, দক্ষিণ দিক দিয়ে বেঁকে চলে যাচ্ছে, মানে কি তির্যক ভাবে দিচ্ছিল, যার কারণে কিন্তু শীতকাল পড়তেছিল, টেম্পারেচার কম ছিল। আর এই সময় যেটা আমি বুঝলাম বনি ভাইয়ের এখানে মনে করো লম্ব ভাবে দিচ্ছে, তাপমাত্রা কি হবে, তাপমাত্রা হবে হচ্ছে বেশি। আর এই বাখানে তির্যক ভাবে দেওয়ার কারণে তাপমাত্রা হবে হচ্ছে কম। এটা তো বুঝতে পারতেছো যে সূর্য যেইটাতে, ভাইয়া নিম্নচাপ আর উচ্চচাপ কি দিকের উপর ভিত্তি করে হয়? আচ্ছা আমি ওটা বলতেছি। সূর্য যেখানে লম্বভাবে কিরণ দিবে সেখানে তাপমাত্রা কি হবে, বেশি হবে। যেখানে সূর্য লম্বভাবে কিরণ দিবে সেখানে তাপমাত্রা বেশি হবে। তাপমাত্রা যেই অঞ্চলটাতে বেশি হবে, বাতাসের কাজ কি হবে জানো? এখানে মনে করো সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, এখানকার বাতাসের প্রকৃতি, বাতাস কি হবে, উষ্ণ হবে। বাতাস কি হবে, উষ্ণ হবে। সূর্য লম্বভাবে যেখানে কিরণ দিবে সেই অঞ্চলটাতে বাতাস হবে হচ্ছে উষ্ণ। এই উষ্ণ এবং হালকা বাতাস, উষ্ণ যত হবে সে তো প্রসারিত হয়ে হালকা হবে। এই উষ্ণ হালকা বাতাস উপর দিকে উঠে চলে যাবে, উপর দিকে ঠেলে চলে যাবে, যে আমি আর থাকবো না ভূপৃষ্ঠে। যেখানে সূর্য লম্বভাবে কিরণ দেয় বা খাড়াভাবে কিরণ দেয় সেখানে বাতাস উষ্ণ হয়, আর উষ্ণ বাতাস এই জায়গা থেকে উপর দিকে উঠে চলে যায়। এখন এই জায়গা থেকে উপর দিকে উঠে চলে গেল, তখন এখানে কি হলো, বাতাস কমলো না বাড়লো? কমে গেল, বাতাস কমে গেল। এই কমে যাওয়াটাকে বলা হয় হচ্ছে নিম্নচাপ, এই কমে যাওয়াটাকে বলা হয় হচ্ছে নিম্নচাপ, ঠিক আছে? আর এইখানে যে সূর্য তির্যক ভাবে কিরণ দিচ্ছে, যার কারণে টেম্পারেচার ওইখানে হচ্ছে কম,
টেম্পারেচার ওখানে কম, তাপমাত্রাটা হচ্ছে কম, যার কারণে সেখানকার বাতাস প্রসারিত হচ্ছে না, যার কারণে সেখানকার বাতাস প্রসারিত হচ্ছে না, শীতল বাতাস সেটা থাকবে হচ্ছে উচ্চ। বুঝতে পারছি নিম্নচাপ উচ্চচাপ কিভাবে হয়? যেখানে সূর্য লম্বভাবে কিরণ দিবে, যেখানে সূর্য লম্বভাবে বা খাড়াভাবে কিরণ দিবে সেখানকার বাতাস প্রসারিত হবে, সেখানকার বাতাস প্রসারিত হবে। এই প্রসারিত বাতাস ওপর দিকে উঠে চলে যাবে, যার কারণে সেই অঞ্চলটাতে বিরাজ করবে হচ্ছে নিম্নচাপ। আর যেখানে সূর্য তির্যকভাবে কিরণ দিবে সেখানে বাতাস শীতল থাকবে, সেখানকার বাতাস থাকবে হচ্ছে উচ্চচাপ। আর তখন তোমার ওই পাবেল ভাইয়ের বাসা অর্থাৎ উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস নিম্নচাপের দিকে আসবে। কেন আসবে? ওই যে বাতাসের ধর্ম, বাতাসের ধর্ম কি? সমতা রক্ষা করা। এই সমতা রক্ষা করার কারণে তখন উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস নিম্নচাপের দিকে যাবে। ক্লিয়ার? এখন আর সমস্যা হবে যে নিম্নচাপ উচ্চচাপ কেন হয়? যে সূর্য যেখানে লম্বভাবে কিরণ দিবে সেখানকার বাতাস উষ্ণ বা গরম হবে। উষ্ণ কথাটা মানে বুঝতে পারতেছো না, বাতাস গরম হবে, আর এই গরম বাতাস প্রসারিত হবে, প্রসারিত হয়ে বাতাস ওপর দিকে উঠে চলে যাবে, ভূপৃষ্ঠ থেকে ওপর দিকে উঠে চলে যাবে। এই জায়গা থেকে বাতাস ওপর দিকে উঠে চলে যাওয়া মানে এই জায়গাটাতে বিরাজ করলে হচ্ছে নিম্নচাপ। ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? এইটাই হচ্ছে বাতাসের ধর্ম, যে বাতাস উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস সর্বদা নিম্নচাপের দিকে যায়। এরপরে আমরা আরেকটা আলোচনা করব, সেটা একটু পরে। ঠিক আছে, আমি আবার আলোচনায় ফিরি। কোথায় গেলি? আচ্ছা, তো এই হচ্ছে জলবায়ুর উপাদান। বায়ুর চাপ গেল, এরপর হচ্ছে বায়ু প্রবাহ বা হচ্ছে বাতাসের গতি। বায়ু হচ্ছে দুই প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে উষ্ণ বায়ু, বায়ু মনে রাখবা, বায়ু হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উষ্ণ বায়ু আর একটা হচ্ছে আর্দ্র বায়ু। উষ্ণ বায়ু আর একটা হচ্ছে আর্দ্র বায়ু। যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তাকে আমরা বলি হচ্ছে আর্দ্র বায়ু, আর যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে সেটাকে আমরা বলি হচ্ছে উষ্ণ বায়ু। ঠিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে উষ্ণ বায়ু। ওকে, তো এইটা হচ্ছে বায়ু প্রবাহ বা বাতাসের গতি, এবং হচ্ছে বায়ুর আর্দ্রতাও হচ্ছে সেম। বায়ুর আর্দ্রতা হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের হার, বায়ুতে জলীয় বাষ্পের হারকে বায়ুর আর্দ্রতা বলে। বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা হচ্ছে বায়ুর আর্দ্রতা। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে জলবায়ুর উপাদান, এটা গেল জলবায়ুর উপাদান। এখন মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা যেটা আলোচনা আসবে সেটা হচ্ছে জলবায়ুর নিয়ামক। এই প্রত্যেকটা পয়েন্টে আমাদের বুঝতে হবে ব্যাখ্যা সহ, ব্যাখ্যা সহ এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে যে জলবায়ুর নিয়ামকটা কি। ওই যে আমি বললাম না, মনে করো এখন চিন্তা করো তো, কখনো কি তোমাদের মনে হয়েছে যে যারা উত্তরাঞ্চল বা আমরা যে রাজশাহীতে আছি, যে আমাদের রাজশাহীতে শীতকালের পরিমাণ শীতে কেন বেশি হয়, আবার গরমকালেও গরম কেন বেশি হচ্ছে? যদি বাৎসরিক হিসাব করা হয় শীতকালের মধ্যে এই যে শীতকাল গেল না, সব থেকে বেশি শীত, সব থেকে বেশি শীত এবং তাপমাত্রা কম ছিল কোথায়? উত্তরাঞ্চলে, রাজশাহীতে, রাজশাহীতে পঞ্চগড়ে ছিল। আবার এই যে গরমকাল আসতেছে না, সব থেকে গরম সব থেকে উষ্ণতা বিরাজ করবে হচ্ছে আমাদের রাজশাহী অঞ্চলে। কি অনাবিকতা, আমাদের রাজশাহীর ওপর কি অনাবিকতা চলে জলবায়ুর, এর আসলে কারণটা কি? বা আমাদের বাংলাদেশে যে এই যে আর্দ্র উষ্ণ মানে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বিরাজ করে, এটা কেন? এই প্রত্যেকটার পেছনে এরকম একটা কারণ আছে। এই প্রত্যেকটা হচ্ছে জলবায়ুর এক একটা নিয়ামক। এখন নিয়ামকটাকে মনে করো একটা নাড়ু তৈরি করতেছো, আর নাড়ু তৈরি করতে কি লাগবে? আটা লাগবে, চিনি লাগবে, লবণ লাগবে হালকা, তাই না? এখন এই নাড়ুতে যদি চিনির পরিমাণ বেশি দাও তাহলে কি হবে? নাড়ু মিষ্টি হবে। যদি লবণের পরিমাণ বেশি দাও তাহলে কি হবে? লবণ বেশি হবে, নোনতা লাগবে। যদি আটার পরিমাণ বেশি দাও তাহলে আবার কিছুই লাগবে না। এইগুলা হচ্ছে ওইটার কি নিয়ামক। তো কোনো জায়গায় জলবায়ু কেমন হবে, তারও মানে কেমন হবে জলবায়ু, সেটা ডিপেন্ড করবে হচ্ছে এই প্রত্যেকটা নিয়ামকের উপরে। ঠিক আছে, এই প্রত্যেকটা নিয়ামক অক্ষাংশগুলি বোঝাই দাও ভাই। একটু থাকো রে ভাই, ক্লাসটা শেষ করো, তারপর বলো যে ভাই আমাকে এটা বুঝাই দাও। একবারে আমি তোমাদের সব বোঝাবো কেন? স্টেপ বাই স্টেপ যাচ্ছি। আমি জানি তোমাদের ভূগোলে অনেক জটিলতা আছে, অনেক কিছু বুঝতে সমস্যা হয়। শেষ করতে দাও, কাজ শেষে আমি তোমাদের বলবো যে ভাই এখন বলো কি সমস্যা, তারপর দেখবো নিজে বলো যে ভাই আমার এটা সমস্যা আছে। আচ্ছা, প্রথমে আসে হচ্ছে অক্ষাংশ। ঠিক আছে, অক্ষাংশ আমি প্রত্যেকটাই বোঝাবো, এটা নিয়ে চিন্তা করো না, আমি তো আইসি তোমাদের বোঝানোর জন্য। অক্ষাংশটা কি? আমাদের পৃথিবীটা আমরা জানি এই যে গোলাকার পৃথিবী, এই গোলাকার পৃথিবীটাকে 360 ডিগ্রি অক্ষাংশে ভাগ করা হয়।
আমাদের পুরা পৃথিবীটাকে একটা বৃত্তের মান যেমন 60, তেমনি আমাদের এই পৃথিবীটাকে 360 ডিগ্রি অক্ষাংশে ভাগ করা হয়। ঠিক আছে, যে এই পৃথিবীটাকে 360 ডিগ্রি অক্ষাংশে ভাগ করা হচ্ছে। আচ্ছা, এই যে আমাদের পৃথিবী 360 ডিগ্রি অক্ষাংশে ভাগ করা হচ্ছে। এখন অক্ষাংশের উপর ভিত্তি করে কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। আমরা জানি, আচ্ছা কোনো কিছু, আমি ভূগোলের ক্ষেত্রে একটা যেটা তোমাদের বলে রাখি, চিত্র যখন একটা কোনো কিছুর হাতে পাবা, তার যদি দিক নির্দেশ করা না থাকে, ভালো করে কথাটা মনোযোগ দিয়ে শোনো, ভূগোল পড়ার ক্ষেত্রে এই কথাটা মানে জানাই লাগবে। যখন কোনো কিছু চিত্র পাবে, তার যখন দিক নির্দেশ করা না থাকবে, তার ওপরের দিক হবে হচ্ছে উত্তর দিক। এটা সবসময় মাথায় রাখবা। যে কোনো চিত্র তার দিক নির্দেশ করা নাই, তার ওপরের দিক হবে হচ্ছে উত্তর। এখন বলে ওপরের দিক তো উত্তর, তাহলে আর দিক কেমনে পাবে? ওপরের দিক উত্তর, তার মানে তার অপোজিট দিক হবে হচ্ছে দক্ষিণ। উত্তর দক্ষিণ যখন সেট করে নিবা, যেটা ডান হবে সেটা ডান হবে হচ্ছে পূর্ব, ডান কি হবে? পূর্ব। আর বাম দিকে আসবে হচ্ছে পশ্চিম। ঠিক আছে, এটা হচ্ছে দিক। এখন পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে মাঝ বরাবর একটি রেখা টানা হয়। এই রেখাগুলো আমাদের জানা দরকার। এই রেখার উপর ভিত্তি করে তোমাদের অক্ষাংশটা আমি বুঝাই দিচ্ছি। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে মাঝ বরাবর একটা রেখা টানা হয়, যার মান হচ্ছে 0 ডিগ্রি। যার মাঝ বরাবর সেটা টানা হয়, সেটা হচ্ছে মান হচ্ছে 0 ডিগ্রি। এইটাকে আমরা বলবো হচ্ছে নিরক্ষরেখা। এটাকে আমরা কি বলবো? নিরক্ষরেখা। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? নিরক্ষরেখা। এরপর এই নিরক্ষরেখা দ্বারা পৃথিবীর এই যে উপরের অর্ধেক আছে না, মানে যে এই অর্ধেক, এই যে নিরক্ষরেখা, এই যে অর্ধেক, এই অর্ধেকটাকে আমরা বলবো হচ্ছে উত্তর অক্ষাংশ। এই উপরের অর্ধেকটাকে কি বলবো? উত্তর অক্ষাংশ। এবং দক্ষিণ যেটা মানে নিচের দিকে, এটাকে আমরা বলবো হচ্ছে দক্ষিণ অক্ষাংশ। এটা হচ্ছে উত্তর অক্ষাংশ, আর এটা হচ্ছে দক্ষিণ অক্ষাংশ। বুঝতে পারছো? আচ্ছা, উত্তর অক্ষাংশ দক্ষিণ অক্ষাংশ গেল। এখন নিরক্ষরেখা থেকে উপরে আরেকটি রেখা আছে। এই রেখাগুলো আমাদের জানা দরকার, কারণ এর উপরে পৃথিবীর চাপ বল হয়, এর উপরে বায়ু যে দিক প্রবাহ আছে সেগুলো আছে, এটা আমাদের জানাই লাগবে। আচ্ছা, নিরক্ষরেখার পর উপরে উত্তরে 23.5, লেখা কি বোঝা যায়? 23.5 উত্তর, এটা কিন্তু উত্তর। এই রেখাটাকে আমরা বলবো হচ্ছে কক্রোটক্রান্তি রেখা। এটাকে আমরা কি বলবো? কক্রোটক্রান্তি রেখা। এটাকে আমরা বলবো হচ্ছে কক্রোটক্রান্তি রেখা। 23.5 উত্তর, এটাকে বলবো কক্রোটক্রান্তি রেখা। এটা মিশাই দিলাম। এরপর দক্ষিণ দিকে আবার যাও, দক্ষিণ দিকে 23.5 দক্ষিণ যেটা, এটাকে আমরা বলবো হচ্ছে মকর ক্রান্তি রেখা। এটাকে আমরা কি বলবো? মকর ক্রান্তি রেখা। ঠিক আছে, আচ্ছা। এরপর উত্তরে আরো একটা অংশ আছে, সেটা হচ্ছে এই যে রেখা, এটার মান হচ্ছে 66.5। এটা কি বলতো, উত্তর না দক্ষিণ? উপর দিক, তার মানে কি উত্তর। উত্তর, এটাকে আমরা বলবো হচ্ছে সুমেরু রেখা। ঠিক আছে, আর নিচে আরেকটা রয়েছে, সেটাও 66.5 দক্ষিণ, সেটাকে আমরা বলবো হচ্ছে কুমেরু রেখা। ঠিক আছে, এবং এই জায়গায় এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে সুমেরু বৃত্ত। ঠিক আছে, সুমেরু বৃত্ত। আর এটা হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ, এটা হচ্ছে কুমেরু বৃত্ত। ঠিক আছে, এটা হচ্ছে কুমেরু বৃত্ত। আচ্ছা, এই যে এটা আমি আরেকবার তোমাদেরকে বলি, কারণ এটার উপর ডিপেন্ড করছে পরবর্তী চ্যাপ্টারগুলা। তুমি এই চিত্র না বুঝলে পরবর্তীতে আবার কিছুই বুঝবে না। এর কারণে ভাই চিত্র বুঝতে হবে, এর কারণে আমি যেটা বললি। তো তাহলে পৃথিবীর উত্তর থেকে পূর্ব থেকে পশ্চিমে মাঝ বরাবর যে রেখাটি টানা হয়, সেটা হচ্ছে 0 ডিগ্রি, সেটাকে আমরা নাম দিই হচ্ছে নিরক্ষরেখা। ঠিক আছে, এরপর নিরক্ষরেখার উপরের অর্ধেককে বলা হচ্ছে উত্তর গোলার্ধ বা উত্তর অক্ষাংশ, নিচের অর্ধেককে বলা হচ্ছে দক্ষিণ অক্ষাংশ। ঠিক আছে, তো উত্তরে 23.5 উত্তর, সেটা হচ্ছে কক্রোটক্রান্তি রেখা। দক্ষিণে 23.5 সেটা হচ্ছে মকরক্রান্তি রেখা। উত্তরে 66.5 সেটা সুমেরু রেখা।
দক্ষিণে 66.5 দক্ষিণ, সেটা হচ্ছে কুমেরু রেখা। আর এটাকে 90 ডিগ্রি, এটা হচ্ছে সুমেরু বৃত্ত। এটা দক্ষিণ দিকে 90 ডিগ্রি, এটা হচ্ছে কুমেরু বৃত্ত। রেখাগুলা কি বুঝতে পারছো? রেখাগুলা কি বুঝতে পারছো? আচ্ছা, বাংলাদেশের উপর দিয়ে এর মধ্যে একটা আবার গুরুত্বপূর্ণ রেখা গেছে, সেটা হচ্ছে এই রেখা, কর্কট ক্রান্তি রেখা। এটা মাথায় রাখো, বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা সেটা বয়ে গেছে। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, এই যে নিরক্ষরেখা, এটা ইকুয়েডর দেশের নাম শুনছো? দক্ষিণ আমেরিকার একটা দেশ হচ্ছে ইকুয়েডর। সেই ইকুয়েডর দেশের নামের ওপর এই নিরক্ষরেখার কিন্তু ইংরেজি শব্দ অর্থ হচ্ছে ইকুয়েডর। ঠিক আছে, সেটার উপর নাম করে এটার নামকরণ করা হচ্ছে নিরক্ষরেখা। রেখাগুলা কি বুঝতে পারছো? রেখাগুলা কি বুঝতে পারছো একটু বলো। রেখাগুলার উপরে আমাদের সবকিছু। রেখাগুলা কি বুঝতে পেরেছো? রেখাগুলা কি বুঝতে পারছো? ক্লাস থেকে যেও না, অনুরোধ করছি, পুরা ক্লাসটা করো, পুরা ক্লাসটা করো। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে ভাইয়া, তাহলে অক্ষাংশ এটা কি? সূর্য সারা বছর নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। সারা বছর কথাটি বল, বছরে বেশিরভাগই সময় নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। আমি কি বললাম? সূর্য সারা বছর নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। আমি আবারও বলছি, সূর্য সারা বছর নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। লম্বভাবে কিরণ দিলে তাপমাত্রা কি হবে? কি হবে? লম্বভাবে দিলে তাপমাত্রা হবে বেশি। সূর্য যেখানে লম্বভাবে কিরণ দেবে সেখানে তাপমাত্রা হবে হচ্ছে বেশি। ঠিক আছে? আচ্ছা, লন্ডনের উপর দিয়ে অতিক্রম করেছে মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা হচ্ছে 90 ডিগ্রি। পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাটি টানা হয় সেটাকে বলা হচ্ছে মূল মধ্যরেখা। এটা তোমাদের এই চ্যাপ্টারের দরকার নেই, তাই আমি ওসবের জটিলতায় যাচ্ছি না। ঠিক আছে, কেসার লেগে গেল তো। আচ্ছা, তো তাহলে সূর্য সারা বছর কোথায় কিরণ দেয়? নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। তার মানে কি এখানে তাপমাত্রা থাকবে হচ্ছে বেশি, তাই না? এই নিরক্ষরেখা থেকে উপরের দিক মানে কোন দিক? উত্তর দিক। নিচের দিক মানে কি? দক্ষিণ দিক। আমরা যত উত্তরে নিরক্ষরেখা থেকে আমরা যত উত্তরে যত দক্ষিণে যাব, সূর্য তত তীর্যকভাবে কিরণ দেবে। কথা বোঝো নাই? সূর্য নিরক্ষরেখা দেয় হচ্ছে লম্বভাবে কিরণ, নিরক্ষরেখার উপর দেয় হচ্ছে লম্বভাবে কিরণ। আর নিরক্ষরেখা থেকে আমরা যত উপর দিকে বা দক্ষিণ বা ভূগোলের ভাষা যত উত্তর দিকে যাব, যত দক্ষিণ দিকে যাব, তাপমাত্রা তত কমতে থাকবে। কেন? কারণ সূর্য তত তীর্যকভাবে কিরণ দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো এটা মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে এই যে নিরক্ষীয় যে অঞ্চলটা রয়েছে এটাকে বলা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। এই নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার কারণে তাপমাত্রা এখানে থাকবে বেশি। এই অঞ্চলটাকে আমরা বলবো হচ্ছে উষ্ণমণ্ডল। এটাকে আমরা কি বলবো? উষ্ণমণ্ডল। অর্থাৎ এই নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার কারণে এখানে যত অঞ্চল আছে, যত দেশ আছে, যত ভূখণ্ড আছে, তাপমাত্রা বেশি থাকবে। এখানকার জলবায়ু কেমন হবে? উষ্ণ থাকবে। সোজা হিসাব, যদি এই তোমার বাসা যদি নিরক্ষরেখার মধ্যে হয় তাহলে তোমাদের তাপমাত্রা বেশি সহ্য করা লাগবে। বুঝতে পারছো? মানে সেখানে উষ্ণমণ্ডল জলবায়ু বিরাজ করবে এর কারণে। এখন যে ভাইয়া না আমার নিরক্ষরেখা না, আমার বাসা তো কোথায়? আমার বাসা হচ্ছে কর্কট ক্রান্তি রেখার উপরে। কর্কট ক্রান্তির উপর কিভাবে দিচ্ছে? মাঝারি টাইপের তির্যক দিচ্ছে, না খাড়া ভাবে দিচ্ছে, না তির্যক ভাবে বেশি তির্যক দিচ্ছে। তার কারণে এইখানে বিরাজ করবে হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু। এই যে বাংলাদেশের নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করার কারণ, বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা চলে গেছে। বাংলাদেশের অবস্থান হচ্ছে এই মাঝামাঝি পর্যায়ে। এই উত্তরে যেটা কর্কটীয় অঞ্চল এবং দক্ষিণে মকরটিয় অঞ্চল, এই দুই জায়গাতে নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরো দক্ষিণে যখন যাবো অর্থাৎ সুমেরু এবং কুমেরুতে, সেখানে তাপমাত্রা একেবারে কম, যার কারণে এখানে বিরাজ করবে হচ্ছে হিমমণ্ডল জলবায়ু।
এবং পৃথিবীর এই যে এই মাথা, এটা কি বলে বলো তো? উত্তর মেরু। এই জায়গাটাকে বলা হচ্ছে উত্তর মেরু, আর এই জায়গাটাকে বলা হচ্ছে দক্ষিণ মেরু। এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরু পুরাটাই কিন্তু বরফে আবৃত, পুরাটাই বরফে আবৃত। কারণ কি? সূর্যের আলো অ্যাঙ্গেল করে সেখানে পৌঁছাতেই পারে না, সারা বছর সেখানে পৌঁছাতেই পারে না, যার কারণে সেখানে বিরাজ করে হচ্ছে বরফ থাকে আর কি, হিমমণ্ডল। এখন তাহলে ভাই এটা দ্বারা কি বুঝাইলেন? এখন এক কথায় ফিরে আসো, যে অক্ষাংশ অর্থাৎ নিরক্ষীয় যেটা অক্ষাংশ আছে সেখানে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার কারণে সেখানে বিরাজ করবে হচ্ছে উষ্ণমণ্ডল। আমরা নিরক্ষরেখা থেকে যত উত্তরে যাব, যত দক্ষিণে যাব, তাপমাত্রা তত কমতে থাকবে, তাপমাত্রা তত কমতে থাকবে, কারণ সূর্য তির্যকভাবে কিরণ দিচ্ছে। প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের পার্থক্যের কারণে, মানে 1 ডিগ্রি অক্ষাংশের পার্থক্যের কারণে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। মানে নিরক্ষরেখা থেকে আমরা যত উত্তর যাব, উত্তরে যদি 5 ডিগ্রি অক্ষাংশ উত্তর দিকে যায়, 5 ডিগ্রি সেলসিয়াস কমে আসবে। দক্ষিণে 5 ডিগ্রি সেলসিয়াস 5 ডিগ্রি অক্ষাংশে পার্থক্যে গেলে 5 ডিগ্রি কমে আসবে। এইটাই হচ্ছে আমাদের অক্ষাংশের উপর ভিত্তি করে জলবায়ুর উপাদান। মানে তোমার অবস্থানটা কোথায়, তুমি কোন অক্ষাংশে তোমার অবস্থান। তুমি যদি নিরক্ষীয় অক্ষাংশে হও তাহলে তোমাদের জলবায়ু উষ্ণ, তোমার যদি কর্কটক্রান্তি মকরক্রান্তিতে হয় তাহলে তোমাদের বিরাজ করবে হচ্ছে নাতিশীতোষ্ণ। তুমি যদি একেবারে উত্তর মেরু বা দক্ষিণ মেরুর দিকে চলে যাও, তোমার বাসা হয়, তাহলে তোমাদের বিরাজ করবে হিমমণ্ডল। সোজা হিসেব। এইটাই হচ্ছে বরফে ঢাকা। কোন বই সেরা? বই সবই সেরা, বই কোনোটাই খারাপ না। তুমি যেই বই নাও হাতে নিবার সেটা বুঝে পড়তে হবে। তুমি যদি বুঝে না পড়ো, মুখস্থর জন্য চিন্তা করো, তাহলে কোনো বই বেটার না। ঠিক আছে? আচ্ছা, বই নাই, বই আমি বলি যে কয়টা বই আছে, আর 3টা বই আমি মোটামুটি ভালো বলতে, সেটা হচ্ছে অক্ষরপত্র একটা, মুয়াজ্জেম স্যারের বই একটা, আর একটা হচ্ছে লেকচার পাবলিকেশনে তাপস পালের। এই 3টা বইয়ের মধ্যে তোমার যেটা ইচ্ছা। তবে মানে অক্ষরপত্রটা আমার কাছে বেটার মনে হয়, অক্ষরপত্রটা আমার কাছে বেটার মনে হয়। ঠিক আছে, অক্ষরপত্রটা নেওয়াই ভালো। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে অক্ষাংশের উপর পার্থক্য। এরপর দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে উচ্চতা। দ্বিতীয় নাম্বার কি? সেটা হচ্ছে উচ্চতা। উচ্চতা কিভাবে প্রভাব ফেলে জলবায়ুর উপরে, দেখো বলো। আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে যাব, আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে যাব, তাপমাত্রা কমবে না বাড়বে? প্রশ্নের উত্তরটা দাও, 1 মিনিটের মধ্যে প্রশ্নের উত্তরটা দাও। আমরা পৃথিবী থেকে যত উত্তরে যাব, যত উপরে যাব, তাপমাত্রা তত কমবে না বাড়বে? ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপর দিকে যাব, তাপমাত্রা কমবে না বাড়বে? অ্যান্সার দাও, ফার্স্ট অ্যান্সার দাও, বলো। আমরা আমরা ভূপৃষ্ঠ থেকে, মনে করো এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, ঠিক আছে? আমরা তো ভূপৃষ্ঠের উপরে আছি, তাই না? আমরা তো বাইরে আছি, আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে যাব, তাপমাত্রা তত কমবে না বাড়বে? গুড, তোমরা অনেকে ভূগোল সম্পর্কে সেন্স ভালো। এখন যদি বলি কেন বাড়বে, কেন কমবে? সবাই তো কমবে। এই যে আবার কে বলছে, শিয়াব বাবা, কান ধরবো, কান ধরাইবো। তুমি ব্রিলিয়ান্ট, তুমি আসলে জানো তাপমাত্রা বাড়বে না, তাপমাত্রা হচ্ছে কমবে। আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে উঠব, তাপমাত্রা তত কমবে। প্রতি 1000 মিটার উচ্চতায়, প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। কি হয়? 1000 মিটার উচ্চতায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। ঠিক আছে? কি তাহলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমে, এটা মাথায় রাখবো। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমে। ঠিক আছে? পর্বত মালভূমির কারণে কমে। আচ্ছা, 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। এটা আমি কেন বুঝাইলাম দেখো। এখন মনে করো, এর আগে যেটা তোমাদেরকে বুঝাইলাম ছোট আকৃতিতে বোঝাচ্ছি, এই যে অক্ষাংশ। এখন মনে করো যে তোমার বাসা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে, যেটা, হ্যাঁ,
তোমার এ দিলাম নাম, তোমার বাসা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে, এর বাসাও হচ্ছে, এর নাম দিলাম বি, নিরক্ষীয় অঞ্চলে, একই অক্ষাংশের উপরে আছে। এখন তুমি বলবা যে ভাইয়া দুইজনের উপরই তো লম্বভাবে কিরণ দেয়, তার মানে তাপমাত্রাটা তো দুইজনের উপরই সেম থাকবে, তাই না? যে একই অক্ষাংশের উপর যেহেতু আছে তার মানে টেম্পারেচার সমান থাকবে। কিন্তু এখন আমি যদি বলি যে এর ভূমির উচ্চতা, মানে ভূমি তো সব জায়গায় সমান না, এ যেটা এর ভূমির উচ্চতা বেশি, এর উচ্চতা বেশি, তাহলে কি হবে? এর উচ্চতা যদি বেশি হয় তাহলে কি হবে? তাহলে নিরক্ষরেখাতে থাকা সত্ত্বেও এর টেম্পারেচার বি এর তুলনায় কম হবে অনেক। মানে বিতে যদি থাকে মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, মনে করো বি থেকে এ হচ্ছে 1000 মিটার বেশি উঁচু, 1000 মিটার বেশি উঁচু, ঠিক আছে, 1000 মিটার বেশি উঁচু, তাহলে মনে করো এখানে 6.4 ডিগ্রি সেলসিয়াস, প্রায় 23 মনে করো 24, এখানে টেম্পারেচার হবে হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস। একই অক্ষাংশে থাকা সত্ত্বেও, একই অক্ষাংশে থাকা সত্ত্বেও এ যেহেতু উচ্চতা বেশি, তার মানে টেম্পারেচার সেখানে কম থাকবে, বাড়বে না, টেম্পারেচার কম থাকবে, কারণ কি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে টেম্পারেচার কমে যায়। বুঝতে পারছো? টেম্পারেচার কমে যায়, এইটাই হচ্ছে, অর্থাৎ একই অক্ষাংশে থাকা সত্ত্বেও যে জায়গার ভূমি উঁচু বেশি হবে সেখানকার জলবায়ু থাকবে হচ্ছে তুলনামূলকভাবে শীতল, আর যদি নিচু হয় তাহলে সেখানকার জলবায়ু হবে হচ্ছে উষ্ণ। সিম্পল, এটা হচ্ছে জলবায়ুর একটা নিয়ামক, সেটা হচ্ছে অক্ষাংশ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে সমুদ্র হতে দূরত্ব। এরপর আমরা দেখবো হচ্ছে সমুদ্র হতে দূরত্ব। মনে করো এটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে সমুদ্র, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশের তফাৎটা পাবা, রাজশাহীর তফাৎ। আচ্ছা, এই যে একটা কথা তো তোমরা জানো, তোমরা তো সব জায়গাতেই মোটামুটি সবার বাসা, যাদের বাসা মনে করো কক্সবাজারের কাছে, আমি জানি না কেউ আছো কিনা, যাদের বাসা কক্সবাজারের কাছে তারা কি জানো সুফল ভোগ করে? গরমের সময় অতিরিক্ত গরমও তারা ভোগ করে না, শীতের সময় অতিরিক্ত শীতও ভোগ করে না, মানে বেশিরভাগের সময় তারা নাতিশীতোষ্ণ জলবায়ুর মধ্যে বিরাজ করে বেশিরভাগ সময়। তোমরা এই যে এখন অতিরিক্ত গরমকাল গেল না, শীতকাল গেল না, এই শীতের সময় অতিরিক্ত শীত, তখনও যদি কক্সবাজার যাওয়া যায় তো সেইখানে টেম্পারেচার অনেক কম, সেখানে মানে অনেক বেশি, সেখানে অনায়াসে গোসল দেওয়া যেত শীতের মধ্যেও, কারণ সেখানে টেম্পারেচার সর্বদা নাতিশীতোষ্ণ থাকে। এর কারণে যেটা আমি বলতেছি, যে অঞ্চলগুলা এই সমুদ্রের কাছে অবস্থান করে, ঠিক আছে, এই অঞ্চলটা মনে করো সমুদ্রের কাছে অবস্থান করে, আর যে অনেক দূরে অবস্থান করে, যে দূরে অবস্থান করে, এই কাছে অবস্থান কারণে এখানকার জলবায়ুটা থাকে হচ্ছে নাতিশীতোষ্ণ। যে অঞ্চলগুলা সমুদ্রের কাছাকাছি অবস্থান করে সেখানকার জলবায়ুটা থাকে হচ্ছে নাতিশীতোষ্ণ, আর যে সমুদ্রের দূরে থাকে সেখানে বিরাজ করে হচ্ছে মানে হচ্ছে কি কয় যে অতিরিক্ত শীত বা হচ্ছে অতিরিক্ত গরম অনুভব করবে হচ্ছে দূরে যারা আছে। এই যে রাজশাহীর কথা বললাম না, কারণ কি দেখো, আমরা রাজশাহী হচ্ছে একেবারে উত্তরবঙ্গ বলা হয় আমাদের, তাই না? আর কক্সবাজার কোন দিকে, সমুদ্র কোন দিকে, দক্ষিণ দিকে। বাংলাদেশের একেবারে আমরা হচ্ছে উত্তর প্রান্তে, সমুদ্র থেকে কাছে না দূরে? অবশ্যই রাজশাহী অনেক দূরে। যারা ম্যাপ জানো বাংলাদেশের, মানে বেসিকও জানো, তারাই জানো যে রাজশাহীটা সমুদ্র থেকে অনেক দূরে আছে, যার কারণে আমাদের এইখানে বৃষ্টিপাতও ভাইয়া কম হয়, আবার শীতের সময় তাপমাত্রা বেশি থাকে, গরমের সময় তাপমাত্রা কম থাকে। এবং যারা কক্সবাজার বা ওই আশেপাশে থাকে সেখানে তাপমাত্রা সর্বদা মানে নাতিশীতোষ্ণ অবস্থায় থাকে, ঠিক আছে। এটা তো বুঝতে, এর কারণ কি? এর কারণ হচ্ছে একটা প্রভাব ফেলা হচ্ছে সমুদ্র স্রোত, এর মধ্যে আমি বোঝাই, সেটা হচ্ছে সমুদ্র স্রোত, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, সমুদ্র স্রোত, যেটা চিত্রটা ওকে। আরেকটা যেটা এখন আরেকটা নিয়ামক সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত হচ্ছে দুই প্রকার। সমুদ্র স্রোত কয় প্রকার? দুই প্রকার। সমুদ্র স্রোত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উষ্ণ স্রোত আর দ্বিতীয় নাম্বার হচ্ছে শীতল স্রোত। উষ্ণ স্রোত আর একটা হচ্ছে শীতল স্রোত। যে অঞ্চলের কাছ দিয়ে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হবে সেখানকার জলবায়ু হবে উষ্ণ, আর যে অঞ্চলের কাছ দিয়ে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হবে সেটা হবে হচ্ছে শীতল, সোজা হিসেব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর বাকিগুলো যেটা আছে যে বায়ু প্রবাহের দিক, যে যেই দিকে জলীয় বাষ্প সম্পূর্ণ বায়ু, এটার কথা এখন আমি একটু বোঝাই দিই।
বায়ু প্রবাহের দিক, যে অঞ্চলের উপর দিয়ে জলীয় বাষ্প সম্পন্ন বায়ু প্রবাহিত হবে, যে অঞ্চলের উপর দিয়ে জলীয় বাষ্প সম্পন্ন বায়ু প্রবাহিত হবে সেখানে অতিরিক্ত বৃষ্টিপাত ঘটাবে, অর্থাৎ সেইখানকার জলবায়ু থাকবে হচ্ছে তোমার শীতল। এরপর আসে হচ্ছে পর্বতের অবস্থান। পর্বতের দিক হচ্ছে দুইটা, এটা মনে করো পর্বত, পর্বতের দিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে অনুপাত ঢাল আর একটা হচ্ছে প্রতিপাত ঢাল, একটা হচ্ছে অনুপাত ঢাল আর একটা হচ্ছে প্রতিপাত ঢাল। এই দিক থেকে যখন জলীয় বাষ্প সম্পূর্ণ মেঘ আসে, মেঘ এসে পর্বতে ধাক্কা লাগে, মেঘ আসে পর্বতে কি করে ধাক্কা লাগে, ধাক্কা লাগলে তখন কি করবে, পর্বত ফেটে চলে যাবে না, তখন সে ওপর দিকে যায়, ওপর দিকে যখন যায় তখন সে শীতল বায়ুর স্পর্শে যায়, তখন সে উষ্ণ বায়ুর স্পর্শে যায়। এই উষ্ণ বায়ুর স্পর্শে যখন মেঘটা চলে যায় তখন এখানে বৃষ্টিপাত ঘটায়, যেটাকে বলা হয় হচ্ছে অনুপাত ঢাল। অনুপাত ঢালে বৃষ্টিপাত হয়, প্রতিপাত ঢালে তখন বৃষ্টি কম হয় বা বৃষ্টিচ্ছন্ন থাকে। এখন কোনো অঞ্চল বা কোনো এলাকার কোনো দেশের অবস্থান যদি এই প্রতিপাত ঢালে হয় তাহলে সেখানে জলবায়ু বিরাজ করবে হচ্ছে নাতিশীতোষ্ণ, আর যার বিপরীতে থাকবে অর্থাৎ প্রতিপাত ঢালে থাকবে, অনুপাত ঢালে থাকবে, সেখানকার জলবায়ু হবে হচ্ছে বৈরী। ঠিক আছে, এটা হচ্ছে একটা পর্বতের অবস্থান। এরপর হচ্ছে জল ও স্থলভাগের অবস্থান, জল ও স্থলভাগের অবস্থান। আচ্ছা, জল ও স্থলভাগের অবস্থানটা কিভাবে, দেখো জল ও উষ্ণ, যখন সূর্যের তাপ পড়ে তখন জলভাগ অপেক্ষা স্থলভাগ দ্রুত উষ্ণ হয়, জলভাগ অপেক্ষা স্থলভাগ দ্রুত উষ্ণ হয়। এটা বোঝাচ্ছে হচ্ছে ভূমির তোমার হচ্ছে জল ও স্থলভাগের অবস্থান। জলভাগ অপেক্ষা স্থলভাগ দ্রুত উষ্ণ হওয়ার কারণে স্থলভাগ যে আবার রাতের বেলা কি করে, সে দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, এর কারণে যেখানে স্থলভাগের পরিমাণ বেশি থাকে সেখানকার জলবায়ু উষ্ণ থাকে, মানে বৈরী থাকে, এবং যেখানে জলভাগের পরিমাণ বেশি সেখানকার জলবায়ুটা নাতিশীতোষ্ণ থাকে। ঠিক আছে, আচ্ছা নিয়ামক কোনগুলো গুরুত্বপূর্ণ আমি বলে দিচ্ছি। এরপর হচ্ছে ভূমির ঢাল। ভূমির ঢাল যদি সূর্যমুখী হয়, মনে করো ঢাল মানে তো বোঝো যে এইরকম বাঁকা, এটা হচ্ছে ঢালু, সে যদি সূর্যমুখী হয় যেটাকে বলা হচ্ছে অনুপাত ঢাল যদি হয় তাহলে সূর্য এখানে লম্বভাবে কিরণ পড়ে, তার মানে এখানে জলবায়ু হবে হচ্ছে উষ্ণ। আর যদি ভূমির ঢালটা বিপরীত দিকে অর্থাৎ প্রতিপাত ঢালে হয় তাহলে তির্যকভাবে পড়বে, যার ফলে এখানকার জলবায়ুটা হবে হচ্ছে শীতল, সোজা হিসেব। এরপর হচ্ছে উদ্ভিদ ও বনভূমির অবস্থান। যেখানে উদ্ভিদ বনভূমি বেশি থাকে সেখানে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে এবং সূর্যর আলো সরাসরি মাটিতে এসে পড়তে পারে না, গাছের পাতাতে পড়ার কারণে মাটিতে এসে পড়তে পারে না, এবং গাছপালা বেশি থাকে সেখানকার জলবায়ুর কারণে নাতিশীতোষ্ণ বেশি হয়। ঠিক আছে, এগুলো সহজ। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া। আচ্ছা, এরপর হচ্ছে মাটির প্রকৃতি ও মাটির বিশেষত্ব। জানি মাটি, অনেক ধরনের মাটি তোমরা জানো, যে এঁটেল মাটি, আমরা কিন্তু মূল আলোচনার পরে যাব, খুব মজার একটা টপিকসে যাব, শেষ পর্যন্ত থাইকো, ঘুমায় যাও না তোমরা, মনে হয় অনেকে ঘুমায় যাচ্ছ, বিরক্ত লাগছে মনে হয় আমাকে নাকি। আচ্ছা, এখন যেটা যে স্বাভাবিক উদ্ভিদ মাটির প্রকৃতি, যেখানে মাটি বালু মাটি থাকে, মাটি অনেক ধরনের থাকে না, বালু মাটি, এঁটেল মাটি, কাদা মাটি, যেখানে বালু মাটি থাকবে সেখানে মাটি তাপ শোষণ করতে পারে না, যার কারণে বালু মাটি অঞ্চলে তাপমাত্রা উষ্ণ হয় বেশি। আর যেখানে মাটি এঁটেল মাটি বা কাদা মাটি থাকে সেখানে মাটি তাপমাত্রা শোষণ করতে পারে, সেখানকার জলবায়ুটা থাকে হচ্ছে উষ্ণ, শীতল। ঠিক আছে, এটা। আচ্ছা, আর দিবারাত্রির পার্থক্য, এটা তো সহজ, যেখানে যখন দিনের পরিমাণ যে অঞ্চলে বেশি হবে সেখানে তাপমাত্রা বেশি সময় দিবে, সেখানকার জলবায়ুটা হবে উষ্ণ। আর যেখানে দিনের পরিমাণ কম হবে সেখানে সূর্য কম সময়ের জন্য তাপ দেবে, সেখানকার জলবায়ু হবে শীতল, সোজা হিসাব। আচ্ছা, এর মধ্যে গুরুত্বপূর্ণ, এর মধ্যে বেশ গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট, অক্ষাংশ 3 স্টার সমুদ্র থেকে পার্থক্য। আচ্ছা, এখান থেকে প্রশ্ন সৃজনশীল আসতে পারে, এইভাবে আসতে পারে যে মনে করো যে রহিম বা করিম, যে রহিমের বাসা হচ্ছে মনে করো যে রাজশাহীতে, মনে করো যে আমি রহিম করিম, আমার বাসা রাজশাহীতে, এইখানে তীব্র শীতের সময় থাক, মনে করো আমি কি করছি আমি জানি না, যে ভূগোল পড়িনি কোনোদিন, আমি কিছু জানি না, এখন মনে করো হুট করে কক্সবাজার ট্যুরের প্ল্যান আসছে, রাজশাহীতে তখন অনেক শীত, আমি কি করছি শীতের অনেক জামা কাপড় নিয়ে, এটা আমি উদ্দীপকের কথা বলছি কিনা, শীতের জামা কাপড় নিয়ে আমি চলে গেছি কোথায়, কক্সবাজার, গিয়ে দেখি কিরে রাজশাহীতে এত শীত, এখানে এত শীত নাই, এখানে তো মোটামুটি তাপমাত্রা হচ্ছে স্বাভাবিক। এখন গ নাম্বারের প্রশ্ন যেটা, যে রহিম, আমি রহিমের এলাকা অর্থাৎ রাজশাহী থেকে
কক্সবাজার যে অঞ্চল, যে ভ্রমণকৃত অঞ্চলে তাপমাত্রা কম কেন, গ নম্বরের প্রশ্ন, যে পার্থক্যের তাপমাত্রা পার্থক্যের কারণ কি। এখন এইটা দেখে তোমাকে বুঝতে হবে যে এটা কোন নিয়ামকের কথা বলছে, অক্ষাংশের কথা বলছে, উচ্চতার কথা বলছে, না সমুদ্র থেকে দূরত্বের কথা বলছে, না সমুদ্র স্রোতের কথা বলছে, না বায়ু প্রবাহের দিকের কথা বলছে। এইভাবে উদ্দীপক দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে সেটা কোনটার কথা বলছে। সহজে বুঝতে পারতেছে যেহেতু কক্সবাজার কাছে সমুদ্রের কাছে, তার মানে সমুদ্রের কথা বলছে, তখন এই সমুদ্র থেকে দূরত্ব এটা এক্সপ্লেন করে দেওয়া লাগবে। তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এটা কোন নিয়ামকের কথা বলছে। আচ্ছা, সব থেকে গুরুত্ব অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র হতে দূরত্ব, এই তিনটা, আর হচ্ছে পর্বতের অবস্থান, এই তিনটা হচ্ছে 3 স্টার, বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বাদ বাকিগুলো একটু কম গুরুত্বপূর্ণ, তবে এই চারটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সিকিউ এর জন্য। এবং খ নাম্বারের জন্য প্রশ্ন আসতে পারে যে অক্ষাংশ কিভাবে জলবায়ুর উপর প্রভাব ফেলে, সমুদ্র হতে দূরত্ব কিভাবে জলবায়ুর উপর প্রভাব ফেলতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে জলবায়ুর নিয়ামক আলোচনা গেল। এখন দেখো এটার আলোচনা কিন্তু আমি করছি পৃথিবীর তাপ বলয়, তোমরা যেটা বই দেখতে পাও পৃথিবীর তাপ বলয়, এটা কিন্তু আমি আলোচনা করছি, চিত্রের মাধ্যমে পাচ্ছ। তাই পৃথিবীর তাপ বলয়টাকে 3টা ভাগে ভাগ করা হয়। কি কি? পৃথিবীর তাপ বলয়টাকে 3টা ভাগে ভাগ করা হয়, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল এবং হচ্ছে হিমমণ্ডল। উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল এবং হচ্ছে হিমমণ্ডল, এই 3টা ভাগে তাপ বলয়কে ভাগ করা হয়। এখন এই 3টা ভাগটা আমরা এখানে চিত্রে দেখবো, যে চিত্রটা আমি তোমাদেরকে একটু আগে বুঝাইছি, আরেকবার বুঝাই দিচ্ছি। এই যে নিরক্ষরেখা, এই যে অঞ্চল, কালার তো এখানে আসবে না, হ্যাঁ, এই যে অঞ্চল থেকে 23.5 উত্তর, 23.5 দক্ষিণ, 23.5 উত্তর, 23.5 দক্ষিণ, এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। এখানে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার কারণে এখানকার অঞ্চলটাকে বলা হচ্ছে উষ্ণমণ্ডল অঞ্চল, যেটা তোমাদেরকে আমি বুঝাইছি। এটা বুঝতে পারি না, দেখো বুঝতে পারো কিনা। সূর্য এই জায়গাটাতে এখানে লম্বভাবে কিরণ দেওয়ার কারণে এই নিরক্ষীয় অঞ্চলে এখানে তাপমাত্রা সর্বদা বেশি থাকে, এর কারণে এটা হচ্ছে উষ্ণমণ্ডল। এরপর আসো 23.5 উত্তর থেকে 23.5 দক্ষিণ, এই অঞ্চলটাকে বলা হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ অঞ্চল, যেহেতু উত্তর দিকে। আর দক্ষিণ দিকে 23.5 অর্থাৎ মকরক্রান্তি রেখা থেকে সুমেরু রেখা পর্যন্ত এই যে অঞ্চল 23.5 দক্ষিণ, এইটাকে আমরা বলি হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। ঠিক আছে, এটা হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ অঞ্চল। আর এরপরে 66.5 থেকে 90 ডিগ্রি, এটা হচ্ছে উত্তর হিমমণ্ডল, আর এটা হচ্ছে দক্ষিণ হিমমণ্ডল। পৃথিবীর তাপবলয়টাকে এই 3টা, একটা হচ্ছে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, আর একটা হচ্ছে হিমমণ্ডল। এটা হচ্ছে নিরক্ষীয় উষ্ণমণ্ডল, উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, উত্তর হিমমণ্ডল, দক্ষিণ হিমমণ্ডল, যেটা তোমাদেরকে এর আগেই পড়াইছি। তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখন গুরুত্বপূর্ণ যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বায়ুর চাপ বলয়। এই চিত্র আমি জানি যে তোমরা সবাই ভুগছো, এইটা তোমরা সবাই ভুগছো। ঠিক আছে, আচ্ছা, তার আগে আমি বলি আজকে আমরা তো তোমাদের সব ক্লাস নিতে পারবো না, 2-4টা যে ফ্রি ক্লাস, মনে করো এইগুলা ক্লাস কি তোমাদেরকে বোঝানোর জন্য, আসলে ক্লাসের কোয়ালিটিগুলো কেমন। এইখানে যারা তোমাদের ফ্রি ক্লাসগুলো নিচ্ছে এরা কিন্তু তোমাদের ফ্রি ক্লাস নিবে, সরি এরা কিন্তু তোমাদের পেড ক্লাস, মানে পরবর্তীতে সব ক্লাস কিন্তু আমরাই নিব। ঠিক আছে, এরকম না যে এখন এসে আমি ক্লাস নিচ্ছি, তোমরা কোনো কোর্সে ভর্তি হলে চলো শিখে, পরে দেখলাম ফ্রি ক্লাস করছিলাম ভূগোলে রাবি ভাইয়ার, এখানে এসে দেখি হচ্ছে করিম ভাইয়ার, এরকম কিন্তু হবে না, এরকম হবে না, আমরাই ক্লাস নেবো। তো আমাদের ক্লাসের কোয়ালিটি বোঝানোর জন্য তোমাদের কিন্তু ফ্রি ক্লাসগুলো নেওয়া। আমরা নতুন একটা কোর্স, ঠিক আছে, 1 মিনিটে আরেকবার অ্যানাউন্সমেন্ট করি, 4.1 FRB 4 তোমরা ক্লাস থেকে চলে যাও না আবার, যে প্রচারের স্বার্থে আসলো। FRB 4.1 যারা FRB-তে ভর্তি হও নাই তারা FRB 4.1, যেটা ক্যাপশনে দেওয়া আছে লিঙ্ক, তোমরা যারা এখনো প্রি বুকিং করো নাই প্রি বুকিং করে রাখো, ভর্তি হও না হও, কারণ পরে আফসোস করবা যে প্রি বুকিং করলাম না আর এত বড় একটা অফার দিয়ে দিল ভাইয়ারা। তোমরা প্রি বুকিংটা করে রাখো, তারপরে ডিটেলস তোমরা জানতে পারবা। ঠিক আছে, তো FRB 4.1 যারা এখনো প্রি বুকিং করো নাই, ক্যাপশনে লিঙ্ক আছে ক্লাস শেষে, সেখানে লিঙ্ক ঢুকে শুধুমাত্র তোমাদের ডিটেলস দিবা এবং প্রি বুকিং করে রাখবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন এইটা কি ভাইয়া, এটা কি ছবি নিয়ে আসলেন, কি চাকা মাকা নিয়ে আসলেন? এটাই হচ্ছে খেলা।
এইটা না বুঝলে, ওই যে বললাম না যে ভূগোল একটার সাথে একটা রিলেটেড, এইটা না বুঝলে তুমি এর পরবর্তীতে বায়ু প্রবাহ বুঝতে পারবে না। সারা জীবন মুখস্থ করে আইসো পশ্চিমা বায়ু, উত্তর কি সেই পশ্চিমা বায়ু, উত্তর কি পশ্চিমা বায়ু, কুমেরু বায়ু, সুমেরু বায়ু, তারপর হচ্ছে অয়ন বায়ু, দক্ষিণ পূর্ব অয়ন বায়ু, উত্তর পূর্ব অয়ন বায়ু, খালি মুখস্থ করছো, কোনো দিন বোঝার চেষ্টা করো নাই যে ভাইয়া কি। আজকে বুঝবা। দেখো এইটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। 27 আমি কি ভর্তি হতে পারবা? হ্যাঁ ভর্তি হতে পারবা, একেবারে বেসিক থেকে ডিটেলসে ক্লাস করানো হবে। থাকো থাকো, কাব্যের কিসে বিহঙ্গিনী, থাকো বাবা থাকো। আচ্ছা, এই চিত্রটা না বুঝলে তোমরা ওই বায়ু প্রবাহটা বুঝবে না, ঠিক আছে? এই চিত্রটা তোমাদের বোঝা লাগবে। প্রথমে প্রথমে বায়ুর চাপ বলয় বুঝো। বায়ুর চাপ বলয় হচ্ছে টোটাল হচ্ছে 7টা। বায়ুর চাপ বলয় কয়টা বললাম? বায়ুর চাপ বলয় হচ্ছে 7টি। এখন বায়ুর চাপ কয় প্রকার? চাপ কয় প্রকার? বায়ুর চাপ হচ্ছে 2 প্রকার। বায়ুর চাপ হচ্ছে 2 প্রকার। এটা ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য, সিকিউ এর জন্য ড্যাম ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য ড্যাম ইম্পর্টেন্ট হচ্ছে এটা। আমি তোমাদেরকে এই অধ্যায় পড়া, এই চ্যাপ্টারটা পড়া সৃজনশীল কয়েকটা দেখাই দিব নি, তখন বুঝতে পারবানি, ঠিক আছে, যে এখান থেকে সৃজনশীল কিভাবে আসে। এটা এখন বুঝতে না পারলেও তখন বুঝতে পারবা যে হ্যাঁ ভাইয়া এরকম চিত্র তো আমার আইছিল, আমার তো পরীক্ষায় আসছিল এই ফার্স্ট ইয়ারলি চেঞ্জে, আমি তো অ্যান্সার করি নাই, ফাঁকা রেখে আইছি, কিছুই তো বুঝি নাই চিত্র দেখা। ক্লাসটা করো তাহলে এখন বুঝতে পারবা। আচ্ছা, বাতাসের চাপ কয় প্রকার বলছিলাম? মানে চাপের প্রকারভেদ 2 প্রকার, একটা হচ্ছে উচ্চচাপ আর একটা হচ্ছে নিম্নচাপ। এই উচ্চচাপ এবং নিম্নচাপের উপর ভিত্তি করে পুরা পৃথিবীটাকে বায়ুর চাপ বলয়কে আমরা 7টি ভাগে ভাগ করতে পারি। যদি এমসিকিউতে আসে বায়ুর চাপ বলয় কয় প্রকার? 7 প্রকার। বায়ুর চাপ বলয় কয় প্রকার? 7 প্রকার, ঠিক আছে? আচ্ছা, এখন প্রত্যেকটা চাপ বলয় আমাদের জানতে হবে। এবং আরেকটা পয়েন্ট যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে বায়ুর ধর্ম। বায়ু সর্বদা কোনো ধর্ম পালন না করে বাঁচে না, বায়ু সর্বদা ধর্ম পালন করে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে যায়। বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে যায়, এটা মাথায় রাখবে। আচ্ছা, তার আগে চাপ বলয়গুলো আমরা দেখি, কারণ চাপ বলয় না দেখলে বায়ু প্রবাহ যেগুলো আছে অয়ন বায়ু, পশ্চিম বায়ু, মেরু বায়ু, এগুলো কিছু বুঝবে না। তো দেখো প্রথমে হচ্ছে এই যে এইটা হচ্ছে কি অঞ্চল বলো তো? এটা কি অঞ্চল মনে আছে? এটা কি অঞ্চল ছিল? এটা ছিল হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চলে সূর্য কিভাবে কিরণ দেয়? এখন দেখো আমার কথাগুলো শুধু নিয়ে আসো। নিরক্ষীয় অঞ্চলে সূর্য কিভাবে কিরণ দেয়? লম্বভাবে কিরণ দেয়। নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার কারণে এখানকার বাতাস কি হবে? উষ্ণ হবে। উষ্ণ বাতাস কোথায় যাবে? উপর দিকে উঠে চলে যাবে। আর উপর দিকে উঠে চলে গেলে কি বিরাজ করবে? নিম্নচাপ। তার মানে কি, এই নিরক্ষীয় অঞ্চলে এখানে বাতাসের চাপ থাকবে হচ্ছে নিম্নচাপ, এখানে বাতাসের চাপ থাকবে হচ্ছে নিম্নচাপ, এখানে বাতাসের চাপ থাকবে হচ্ছে নিম্নচাপ। সূর্য লম্বভাবে কিরণ দিবে, বাতাস উষ্ণ প্রসারিত হালকা হয়ে বাতাস উপর দিকে উঠে চলে যাবে, যে থাকবেই না এত গরমে। উপর দিকে যখন চলে যাবে এই অঞ্চলটাতে বিরাজ করে তখন বাতাসের নিম্নচাপ, অর্থাৎ এই অঞ্চলটার নাম হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলা। যখন পিডিএফ পাবা তখন দেখবা, বা তোমার বইয়ে এই চিত্রটা থাকলে সেটা দেখো, এটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো হচ্ছে উপর দিকে এই যে অঞ্চল, এই অঞ্চল, এটা কি বলছিলাম? এটা হচ্ছে সুমেরু অঞ্চল। এটা হচ্ছে সুমেরু অঞ্চল বা হচ্ছে কক্রোটীয় অঞ্চল। কক্রোক্রান্তি রেখা গেছে না, কক্রোটীয় অঞ্চল। আর এটা হচ্ছে মকরটীয় অঞ্চল। এটা কি অঞ্চল? মকরটীয় অঞ্চল। কক্রোটীয় অঞ্চল এবং হচ্ছে মকরটীয় অঞ্চল। আচ্ছা দেখো, কক্রোটীয় এবং মকরটীয় অঞ্চল নিরক্ষীয় অঞ্চলের তুলনায়, কথাটি বোঝো, নিরক্ষীয় অঞ্চলের তুলনায় কক্রোটীয় এবং মকরটীয় অঞ্চলে তাপমাত্রা বেশি না কম? প্রশ্ন বোঝো নাই? কক্রোটীয় অঞ্চলের তুলনায়, অর্থাৎ এই যে নিরক্ষীয় অঞ্চলের তুলনায়, এই যে নিরক্ষরেখা, এই নিরক্ষীয় অঞ্চলের তুলনায় কক্রোটীয় এবং মকরটীয় অঞ্চলে তাপমাত্রা কম না তাপমাত্রা বেশি? অবশ্যই তাপমাত্রা কম। কারণ কি, সূর্য এখানে তির্যকভাবে কিরণ দিছিল, সূর্য তির্যকভাবে কিরণ দিছিল, তার কারণে তাপমাত্রা হচ্ছে কম। এর কারণে তুলনামূলকভাবে এখানে বিরাজ করবে হচ্ছে উচ্চচাপ, এখানে বিরাজ করবে হচ্ছে উচ্চচাপ, উভয় দিকে বিরাজ করবে হচ্ছে উচ্চচাপ। এই ওপরের এটাকে বলা হয় হচ্ছে কক্রোটীয় উচ্চচাপ বলয়, কক্রোটীয় উচ্চচাপ বলয়, আর এটা হচ্ছে মকরটীয় উচ্চচাপ বলয়। কক্রোটীয় উচ্চচাপ বলয় এবং হচ্ছে মকরটীয় উচ্চচাপ বলয়, ঠিক আছে? আচ্ছা গেল।
কক্রোটীয় উচ্চচাপ বলয়, মকরটিয় উচ্চচাপ বলয়। তাহলে কয়টা পেলাম? 3টা। নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কক্রোটীয় উচ্চচাপ বলয়, মকরটিয় উচ্চচাপ বলয়। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, এটা হচ্ছে কি অঞ্চল বলছিলাম? সুমেরু অঞ্চল। এটা কি বলছিলাম? সুমেরু অঞ্চল। এখানে তাপমাত্রা কি হবে? আরো কম হবে, কারণ আরো তির্যক ভাবে এখানে বিরাজ করবে হচ্ছে নিম্নচাপ। দাঁড়ান 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 দাঁড়ান, এই যে জায়গাতে সমস্যা, আমি এই যে এতক্ষণ বললাম, তাহলে বলো যে এইখানে তো তাপমাত্রা এই কক্রোটীয় অঞ্চলের থেকে আরো কম, কারণ সূর্য কিভাবে কিরণ দিচ্ছে? এই ভূমধ্য সাগরের কারণে শীতল, আর্জেন্টিনা আমেরিকার বায়ু শীতল। কে বলছে? কান ফাটাই ফেলাই দিব। ভূমধ্য সাগর আছে সেই কই ইউরোপে, ইতালি, গ্রিস এই জায়গাতে, আর ওই ব্রাজিল আর্জেন্টিনা গেল হচ্ছে দক্ষিণ আমেরিকাতে। ভূমধ্য সাগর তো রে বাবা এই যে ইয়েতে, ইউরোপে, ইউরোপ এবং এশিয়ার এই জায়গাতে, আর ওই এশিয়া, আফ্রিকা এবং তোমার ইউরোপের এখানে। আর কই গেল আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে দক্ষিণ মেরুতে, আর্জেন্টিনা, ব্রাজিল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাইয়া, যে প্রশ্নটা তোমাদের মনে প্রশ্ন আসে না, কিন্তু প্রশ্ন ধরাই দিই, এইখানে কেন নিম্নচাপ? এখানে তো আরো উচ্চচাপ হবার কথা, কারণ কক্রোটীয় মকরটিয় অঞ্চলে আমরা আরো তো উত্তরে যাচ্ছি, আরো দক্ষিণে যাচ্ছি, তাপমাত্রা তো আরো কম হবে, তার মানে আরো উচ্চচাপ হবে, আরো উচ্চচাপ হবে। এখানে নিম্নচাপ কেন? এইখানে নিম্নচাপ কেন? এই জায়গাটাতে আরেকটা বুঝতে হবে। বায়ুর নিম্নচাপ উচ্চচাপ হওয়ার পেছনে আরেকটা কারণ আছে। এটা কি? আরেকটু দেখো, পৃথিবী আমরা জানি স্থির না, আমাদের পৃথিবী ঘূর্ণয়মান, সর্বদা পৃথিবী ঘুরছে। পৃথিবী ঘূর্ণন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আহ্নিক গতি, আরেকটা হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি। একটু ডিটেলসে আমি যাই। পৃথিবীর গতি হচ্ছে দুই প্রকার। পৃথিবীর গতি কয় প্রকার? দুই প্রকার। পৃথিবীর গতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আহ্নিক আর দ্বিতীয় হচ্ছে বার্ষিক। পৃথিবীর গতি হচ্ছে এই দুই প্রকার, আহ্নিক গতি এবং হচ্ছে বার্ষিক গতি। আমাদের পৃথিবী নিজ অক্ষের ওপর 24 ঘন্টায় যে একা একা ঘোরে, বা 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে যে পৃথিবী একা একা ঘোরে, এটাই হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। আমাদের 360 ডিগ্রির পৃথিবীটা এই যে, যেটার কারণে দিন রাত্রি হচ্ছে, যে একা একা প্রবল বেগে ঘোরে। ঠিক আছে? ঘন্টায় প্রায় 1800 থেকে 1600 কিলোমিটার বেগে ঘুরছে আমাদের পৃথিবী। ক্যান ইউ ইমেজিন? আমাদের পৃথিবীটা 1800 থেকে 1600 কিলোমিটার বেগে আমাদের সাথে ঘুরছে। ঠিক আছে? আর এই ঘুরতে ঘুরতে আবার মানে এই যে দ্রুত বেগে ঘুরতেছে, এই ঘুরতে ঘুরতে আবার সূর্যের চারদিক দিয়ে ঘুরতেছে। সূর্যের চারদিক দিয়ে একটা কক্ষপথ মেনে চারদিক দিয়ে ঘুরতেছে। এই যে ঘুরতেছে, হ্যাঁ, এখানে দিয়ে চারপাশে ঘুরে। এই যে সূর্যের চারদিকে ঘুরে, এটাকে আমরা বলি হচ্ছে বার্ষিক গতি। সূর্য নিজ অক্ষের ওপর যে একা একা ঘোরে, সেটা হচ্ছে আহ্নিক গতি। আর ওইভাবে ঘুরতে ঘুরতে যে পৃথিবীর চারদিক দিয়ে ঘুরে, এটাকে আমরা বলি হচ্ছে বার্ষিক গতি। মানে মনে করো একটা লাটিম ঘুরাইতেছো, লাটিম ঘুরতেছে, আবার মনে করো চারদিক দিয়ে, লাটিম তো চিনো, চারদিক দিয়ে ঘুরতেছে। এই যে লাটিম একা একা যে ঘূর্ণনটা ঘুরতেছে না, এটা হচ্ছে আহ্নিক গতি। মানে পৃথিবী যে একা একা এইভাবে ঘুরে, এটা হচ্ছে আহ্নিক গতি। আর এই যে চার দিক দিয়ে ঘুরতেছে, এটা হচ্ছে বার্ষিক গতি। এখন এই আহ্নিক গতি যেটা, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরে, কেউ বলতে পারবা? পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরে? আচ্ছা, মকর বলয় এর উচ্চচাপ কেন, এ ব্যাপারে একটু বোঝান। কে বাবা? এটা তুমি শিলা সমনি। আচ্ছা, বোঝাচ্ছি, বলো। আমাদের পৃথিবীটা, এই যে আমাদের পৃথিবীটা, হ্যাঁ, আমাদের পৃথিবীটা কোন দিক বললাম? পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। এটা মাথায় রাখো, আমাদের পৃথিবীটা সর্বদা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। আমাদের পৃথিবীটা সর্বদা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। পশ্চিম থেকে পূর্ব দিকে আমাদের পৃথিবীটা ঘুরছে। সূর্য, আমি যদি বলি পূর্ব দিকে কেন উঠে, পশ্চিম দিকে কেন ডুবে? সূর্য একদিন কিন্তু পশ্চিম দিকে উঠবে, পূর্ব দিকে ডুববে। কোন দিন জানো? তোমাদের কি জানা আছে যে সূর্য একটা দিন, একদিনই সূর্য পশ্চিম দিকে উঠে পূর্ব দিকে অস্ত যাবে। অস্ত যাবে কিনা যায় না, কিন্তু সূর্য উঠবে পশ্চিম দিকে। কোন দিন জানো? কিয়ামতের দিন। কিয়ামতের দিন সূর্য পশ্চিম দিকে উঠবে, পূর্ব দিকে অস্ত যাবে। আর এখন কি হয়? পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, তাই না? কেন বলো তো এরকম হয়? কেন সূর্য পূর্ব দিকে ওঠে? কারণ হচ্ছে পৃথিবীর ঘূর্ণন। আমাদের পৃথিবীটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবল বেগে ঘোরার কারণে, মানে ঘোরার কারণে সূর্যকে আমরা পূর্ব দিকে উঠতে দেখি এবং সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। ঠিক আছে? এর কারণে আমরা সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডোবে। ঠিক আছে?
তো এই যে পৃথিবীর ঘূর্ণন যেটা বুঝালাম যে পৃথিবীটা 1600 থেকে 1800 কিলোমিটার বেগে ঘুরছে, এখন বলো তো, বা 24 ঘন্টায়, কতক্ষণে? 24 ঘন্টায় পৃথিবী ঘুরতেছে। এখন কি এরকম হয় যে কোনো অঞ্চলে পৃথিবীর ঘূর্ণনের বেগ কম বা বেশি? হ্যাঁ, এরকম আছে। কিন্তু এরকম কি হয় যে আমাদের এখানে 24 ঘন্টায় দিন রাত্রি হচ্ছে, অন্য কোথাও 24 ঘন্টায় না, অনেক কম সময় দিন রাত্রি হচ্ছে না, পৃথিবীর সকল জায়গায় 24 দিনে একবার করে। এখন এই জায়গাটাতে তোমাকে বুঝতে হবে পৃথিবীর ব্যাসার্ধ, এই যে নিরক্ষীয় যেটা অংশ আছে, নিরক্ষীয় যে অংশটা আছে, হ্যাঁ, এইখানে পৃথিবীর ব্যাস হচ্ছে বেশি, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে ব্যাস হচ্ছে বেশি। আর এই অঞ্চলটাতে, এই অঞ্চলটা এবং এই অঞ্চলটাতে, অর্থাৎ নিরক্ষরেখা থেকে যত আমরা উত্তরে যাব, যত দক্ষিণে যাব, পৃথিবীর ব্যাস তত চাপা হয়, তত চাপা হয়। এখন পৃথিবীর ঘূর্ণনের মানে সময় 24 ঘন্টায় তো একবার ঘুরতেছে টোটাল পৃথিবী, কিন্তু এই জায়গায় ব্যাস বেশি, এই জায়গায় হচ্ছে কম। তাহলে বলো তো কি হবে? এখানকার গতিবেগ বেশি হবে, পৃথিবীর ঘূর্ণন। মনে করো যে তোমার একটা রাস্তা, ব্যাস কি বোঝো নাই, আর একটু আমি বোঝাই, ঠিক আছে? পালায়ও না তোমরা, প্রশ্ন আছে প্রশ্ন করে ফেলাও। একটা প্রশ্ন আছে ভাইয়া, মনে করো এই হচ্ছে একটা ব্যাস, এই হচ্ছে একটা ব্যাস, ঠিক আছে, একটা ব্যাস। আর মনে করো এই হচ্ছে আরেকটা ব্যাস, ঠিক আছে, দুইটা ব্যাস। এখন দুইজন দৌড়াচ্ছে, এখান থেকে একজন দৌড় শুরু করলো, এও মনে করে এখান থেকে দৌড় শুরু করলো। এখন দুইজনের গতিবেগ যদি সেম হয় পৃথিবীতে, মানে দৌড়ানোর গতিবেগ যদি সেম হয়, তাহলে কি হবে? অবশ্যই এর ব্যাসটা কম, এ সবার আগে আসবে। আর দুইজনে, আমি যদি বলি এক সময়ে ঘুরে এইখানে আসবে, এক টাইমেই, মনে করো 5 মিনিটেই দুইজনে আসছে, তার মানে কি এই যে মোটা যার ব্যাস, মনে করো এর নাম দিলাম বি, এ তার মানে কি এর গতিবেগ বেশি ছিল, এ যতটা গতি ছিল এর গতিবেগ বেশি ছিল, গতিবেগ বেশি থাকার কারণে কিন্তু বেশি জায়গাটুকু পাড়ি দিয়ে সে এসেছে। বুঝতে পারছো তো এটা? আচ্ছা, কোনো দেশে সারা জীবন রাত দিন থাকে? প্রশ্ন কেমন হবে আমি সৃজনশীল দেখা দিবনি, তখন বুঝতে পারবানি প্রশ্ন কেমন হবে। আচ্ছা হ্যাঁ, পৃথিবীর কিছু জায়গা আছে, সব সময় না, যে কিছু জায়গা আছে যেখানে 18 ঘন্টা 20 ঘন্টা দিন থাকে, 18 ঘন্টা 20 ঘন্টা, সরি 18 ঘন্টা 20 ঘন্টা রাত থাকে, এরকম জায়গা আছে। উত্তর মেরু অঞ্চল এবং দক্ষিণ মেরু অঞ্চল, সেখানে বেশিরভাগই সময় রাত থাকে। ওইদিকে আমি আলোচনায় এখন যেতে চাচ্ছি না, অনেক সময়ের ব্যাপার। তো পৃথিবীর এই নিরক্ষীয় অঞ্চলে ব্যাস বেশি হওয়ার কারণে সৃজনশীল কিভাবে হয়, একটা সৃজনশীল দেখলে তখন বুঝতে পারবা। তোমাদের পরীক্ষা তোমরা ঠিকই এই সৃজনশীল ফেস করছো এখান থেকে, কিন্তু জানো না যে এইভাবে পড়তে হয়। এইখানে নিরক্ষীয় অঞ্চলে ব্যাস বেশি হবার কারণে এবং এইখানে পৃথিবীর ব্যাস কম হবার কারণে পৃথিবীর ঘূর্ণনের বেগ এই জায়গাটাতে হচ্ছে কম, মানে এই অঞ্চলটাতে ঘূর্ণনের বেগটা হচ্ছে বেশি, পৃথিবীর ঘূর্ণনের বেগ এই অঞ্চলটাতে হচ্ছে বেশি, ঠিক আছে, এই জায়গাতে ঘূর্ণনের বেগটা হচ্ছে বেশি, যার ফলে এই অঞ্চলটাতে গতিবেগ বেশি হওয়ার কারণে এই সুমেরু এবং কুমেরু অঞ্চলে, এই দুইটা অঞ্চলে মানে পৃথিবীর ঘূর্ণন, এটা মানে কাজ করা হচ্ছে পৃথিবী ঘূর্ণন, এই পৃথিবী ঘূর্ণন এই জায়গাতে বেশি হওয়ার কারণে এখান থেকে বাতাস ছিটকে চলে যায়, বাতাস ছিটকে বাইরের দিকে চলে যায়, যার কারণে এই দুইটা জায়গা বিরাজ করে হচ্ছে নিম্নচাপ, এই দুইটা জায়গা বিরাজ করে হচ্ছে নিম্নচাপ, ঠিক আছে। আর এরপরে আরো উত্তরে যেটা, সেটা হচ্ছে সুমেরু উচ্চচাপ অঞ্চল, কুমেরু উচ্চচাপ অঞ্চল, সুমেরু উচ্চচাপ অঞ্চল, কুমেরু উচ্চচাপ অঞ্চল, ঠিক আছে। এখন এইখানে আবার কেন, এইখানে হচ্ছে যে সূর্যের আলো পৌঁছায় না, একেবারে বরফে ঢাকা থাকে, তাপমাত্রা খুবই কম, যার কারণে উত্তর এবং দক্ষিণ মেরু দুইটা হচ্ছে তোমার উচ্চচাপ বিরাজ করে, ঠিক আছে। এখন হচ্ছে কর্কটীয় মকরীয় অঞ্চল যেটা বললাম, আমি কি বললাম তাহলে আরেকবার দেখো ভালোভাবে, যে সূর্য নিরক্ষরেখার উপর দিচ্ছে লম্বভাবে কিরণ, যার কারণে বাতাস উষ্ণ হচ্ছে, উপর দিকে উৎকিত হয়ে চলে যাচ্ছে, প্রসারিত উপর দিকে উঠে চলে যাচ্ছে, যার ফলে এখানে বিরাজ করছে হচ্ছে নিম্নচাপ। কর্কটীয় মকরীয় অঞ্চলে তির্যকভাবে দেওয়ার কারণে, কর্কটীয় এবং মকরীয় অঞ্চলে তির্যকভাবে দেওয়ার কারণে, তাপমাত্রা কম হওয়ার কারণে এখানকার বাতাস হচ্ছে শীতল এবং বাতাসের চাপটা হচ্ছে উচ্চ, ঠিক আছে। তার মানে এই যে 7টা চাপ বলয় পাইলা, কি কি চাপ বলয়? নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ, মকরীয় উচ্চচাপ, সুমেরুবৃত্ত নিম্নচাপ, কুমেরুবৃত্ত নিম্নচাপ, সুমেরুবৃত্ত উচ্চচাপ, কুমেরুবৃত্ত উচ্চচাপ। এখন এত কিছু যাদের বুঝতে সমস্যা হয়, চাপ বলয় মনে রাখতে পারো না, তাদের কাছে সোজা, যদি এইভাবে পড়াটা বেটার, যারা বুঝতে পারো না তারা সোজাভাবে যেটা মুখস্থ রাখবা সেটা হচ্ছে, মানে এটা মনে রাখার বুদ্ধি আমি বলে দিই, সোজা আছে যেটা, সেটা হচ্ছে, এটা হচ্ছে নিম্নচাপ। প্রথমে এটা তো মাথায় রাখতে পারতাছো যে নিরক্ষরেখা হচ্ছে নিম্নচাপ,
এটা হচ্ছে উচ্চচাপ, এটাও হচ্ছে উচ্চচাপ, আবার হচ্ছে নিম্নচাপ, এইদিকেও হচ্ছে নিম্নচাপ, আবার উচ্চচাপ, আবার উচ্চচাপ, নিম্নচাপ উচ্চচাপ নিম্নচাপ উচ্চচাপ, নিম্নচাপ আবার নিরক্ষরেখা থেকে নিচের দিকে গেলে নিম্নচাপ উচ্চচাপ নিম্নচাপ উচ্চচাপ, একটা আরেকটার বিপরীত। এইভাবে মনে রাখো, তাহলে অনেকটা হয়ে যাবে। ঠিক আছে, টপিকটা বোঝো তো, হ্যাঁ, তাহলে প্রশ্নটা বুঝতে পারবা। তো এইটা গেল হচ্ছে বায়ুর চাপ বলয়, বায়ুর চাপ বলয় গেল হচ্ছে এটা। এই যে দেখো, এখন এখানে পিডিএফ এ তোমাদের ডিটেলসে দেওয়া আছে, সেটা তোমরা পিডিএফ দেখলে বুঝবা। এই যে বায়ুর চাপ বলয়, এটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তারপর যে কক্রটীয় মকরটীয় উচ্চচাপ বলয়, যে কক্রটীয় মকরটীয় রেখার কাছাকাছি অবস্থিত বলয়গুলো শীতল বায়ুর দিকে আসে, নেমে আসে। এটা তোমার রিডিং পড়ে নিলে তখন আমার কথাগুলো বুঝতে পারবা। এরপর হচ্ছে উপমেরুবৃত্ত নিম্নচাপ বলয়, সুমেরু কুমেরু উচ্চচাপ বলয়। ঠিক আছে, এইগুলা গেল হচ্ছে বায়ুর চাপ বলয় গেল, এইগুলা কি গেল, বায়ুর চাপ বলয় গেল। এখন বায়ুর প্রকারভেদ, আমরা একেবারে ক্লাসের শেষের দিকে আছি, চাপ নিও না। ঠিক আছে, আমি সৃজনশীলের দিকে যাব, তাহলে বুঝতে পারবা। এখন আসে হচ্ছে বায়ুর প্রকারভেদ। বায়ুর বেশ কিছু প্রকারভেদ রয়েছে। আচ্ছা, এখানে বায়ু প্রবাহের কথা বলা আছে যে তাপ এবং চাপের পার্থক্যের কারণে বায়ু যখন এক স্থান থেকে, এটা ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ক্লাস থেকে যাও না, আমি সৃজনশীলে যাব তখন বুঝতে পারবা। বায়ুর তাপ এবং চাপের পার্থক্যের কারণে বায়ু যখন এক স্থান থেকে অন্য জায়গার দিকে যায়, তখন তাকে বায়ু প্রবাহ বলে। ঠিক আছে, বাতাসে যখন তাপ ও চাপের পার্থক্যের কারণে, যে বললাম তাপ এবং চাপের, বাতাসের ধর্ম হচ্ছে সমতা রক্ষা করা, উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে যাবে। এর কারণে চাপ এবং তাপের পার্থক্যের কারণে বায়ু যখন নিম্নচাপ থেকে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রভাবিত হয়, তখন তাকে বায়ু প্রবাহ বলে। এটা ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, ক নাম্বারের জন্য। আচ্ছা, বায়ু প্রবাহের কারণে যে দুইটা, একটা হচ্ছে বায়ু চাপের পার্থক্য, আর একটা হচ্ছে তাপমাত্রার তারতম্য, আর একটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন। এই তিনটা, ঠিক আছে, যেগুলো আমি আগে আলোচনা করে ফেলছি, যে বায়ু চাপের পার্থক্য যখন হয়, এটা যখন। আচ্ছা, এখন বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ আছে। একটা হচ্ছে নিয়ত বায়ু, সাময়িক বা মৌসুমী বায়ু, স্থানীয় বায়ু এবং অনিয়মিত বায়ু। এর প্রত্যেকটা বায়ুর মধ্যে আজকে আমরা শুধুমাত্র আলোচনা করব হচ্ছে এই নিয়ত বায়ু, যেটা সিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নিয়ত বায়ু, যে বায়ু প্রবাহ সারা বছর, যে বায়ু প্রবাহ সারা বছর বায়ুর চাপ বলয়, ওই যে চাপ বলয় দেখলাম না, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কক্রটীয় মকরটীয় নিম্নচাপ বলয়, এই বায়ুর চাপ বলয় দ্বারা প্রভাবিত হয়ে যে বায়ু সারা বছর একই দিকে প্রবাহিত হবে, সারা বছর যে বায়ু একই দিকে প্রবাহিত হবে, সেই বায়ুটাকে আমরা বলবো হচ্ছে নিয়ত বায়ু। নিয়ত কথাটি এসেছে হচ্ছে নিয়মিত থেকে। নিয়মিত মানে কি আমরা জানি, নিয়মিত মানে হচ্ছে প্রতিদিন, নিয়মিত মানে হচ্ছে প্রতিদিন। বায়ুর ওই যে চাপ বলয়গুলো আছে, এইটা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ শুধুমাত্র নিয়ত বায়ু। ঠিক আছে, বায়ুগুলো গুরুত্বপূর্ণ, এটা বেশি গুরুত্বপূর্ণ। বায়ুর চাপ বলয় দ্বারা প্রভাবিত হয়ে যে বায়ু সারা বছর উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অর্থাৎ একই দিকে প্রবাহিত হয়, সেটাকে আমরা বলি হচ্ছে নিয়ত বায়ু। ঠিক আছে, এটা ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। নিয়ত বায়ু হচ্ছে 3 প্রকার। নিয়ত বায়ু কয় প্রকার? 3 প্রকার। আচ্ছা, বাকিগুলো আমি পরে আলোচনা করব। ঠিক আছে, নিয়ত বায়ু হচ্ছে যে 3 প্রকার: অয়ন বায়ু বা পশ্চিমা বায়ু, অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু, পশ্চিমা বায়ু এবং হচ্ছে মেরুদেশীয় বায়ু। এর মধ্যে আবার ভাগ আছে, সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব, একটা চিত্র দেখলে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, কি কি? অয়ন বায়ু বা হচ্ছে অয়ন বায়ুর আরেকটা নাম হচ্ছে বাণিজ্য বায়ু, পশ্চিমা বায়ু, আরেকটা হচ্ছে মেরুদেশীয় বায়ু। অয়ন বায়ুটাকে এই 3টা ভাগে ভাগ করা হয়। ওকে, আচ্ছা, এখন আসো এই চিত্রটার সাথে, আই থিঙ্ক পুরাটার সাথে পরিচয় না হলেও তোমরা সাব ভাবে পরিচিত। চিত্র কি ক্লিয়ার দেখা যায়? হ্যাঁ, মাশাআল্লাহ ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, পশ্চিমা বায়ু, প্রত্যেকটা বায়ু এখন আমাদের দেখা লাগবে। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমরা কিন্তু এখন পড়বো হচ্ছে কি বায়ু? নিয়ত বায়ু। নিয়ত বায়ু কত প্রকার? 3 প্রকার। নিয়ত বায়ু কত প্রকার? 3 প্রকার। একটু খাতা কলমে পারলে লিখে নিও। নিয়ত বায়ু হচ্ছে 3 প্রকার: অয়ন বায়ু, পশ্চিমা বায়ু, আরেকটা হচ্ছে মেরু বায়ু। এই 3টা ভাগে ভাগ করা হয়। কি বললাম? নিয়ত বায়ু হচ্ছে 3 প্রকার: অয়ন বায়ু, পশ্চিমা বায়ু, আরেকটা হচ্ছে মেরু বায়ু। ঠিক আছে, এখন আসা হচ্ছে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অয়ন বায়ু। প্রথমে আমরা আলোচনা করবো হচ্ছে অয়ন বায়ু। আচ্ছা, এখন আবার বায়ুর চাপ বলয়ের মধ্যে চলে যাবো। ওই যে আমরা বায়ুর চাপ বলয়গুলো পড়ছিলাম,
এটা কি বলছিলাম, এটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। আর একটা কি বলছিলাম, বায়ুর ধর্ম কি, সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে যাবে, সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে যাবে। আচ্ছা আমরা ওই চিত্রটাতেই চলে যাই, আর একটু ভালোভাবে বুঝবা। এই যে এই চিত্রটাতেই বোঝা যাবে আশা করি, ঠিক আছে না? আচ্ছা এটা একটু বড় চিত্র আছে তো, এটাতে একটু বোঝা যাবে বেশি। আচ্ছা এটা কি বলছিলাম, এটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। আর কি বলছিলাম, বাতাস সর্বদা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে। তার মানে কি, নিরক্ষীয় রেখা যেহেতু কি চাপ, নিম্নচাপ, নিরক্ষীয় রেখা থেকে বাতাস উত্তর দক্ষিণে যাবে না, এই যে কক্রটীয় উচ্চচাপ অঞ্চল থেকে এবং মকরটীয় উচ্চচাপ অঞ্চল থেকে, এই দুইটা দিক থেকে বাতাস নিরক্ষরেখার দিকে যাবে, এই দুইটা দিক থেকে বাতাস নিরক্ষরেখার দিকে যাবে। এই দুইটা বায়ুটাকে আমরা বলবো হচ্ছে অয়নবায়ু। এটাকে আমরা কি বলবো, অয়নবায়ু। আচ্ছা সংজ্ঞাটা ভালোভাবে বোঝো, এটা হচ্ছে কক্রটীয় অঞ্চল, কক্রটীয় উচ্চচাপ অঞ্চল থেকে, মিলাও, কক্রটীয় উচ্চচাপ অঞ্চল থেকে যে বাতাসটা নিরক্ষীয় রেখার দিকে যায়, কক্রটীয়, এই যে কক্রটীয়, এই কক্রটীয় উচ্চচাপ অঞ্চল থেকে যে বাতাসটা নিরক্ষীয় নিম্নচাপের দিকে যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে উত্তর পূর্ব অয়নবায়ু। সেটাকে আমরা কি বলবো, উত্তর পূর্ব অয়নবায়ু। অয়নবায়ু হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উত্তর পূর্ব অয়নবায়ু, আর একটা হচ্ছে দক্ষিণ পূর্ব অয়নবায়ু। একটু মনে হয় মানে ঝামেলায়, আর 10 মিনিটের মতো লাগবে। দেখো প্রথমে হচ্ছে নিয়ত বায়ু। নিয়ত বায়ু হচ্ছে 3 প্রকার, অয়নবায়ু, পশ্চিমা বায়ু, মেরুবায়ু। নিয়ত বায়ু কয় প্রকার, অয়নবায়ু, পশ্চিমা বায়ু, মেরুবায়ু। আমরা প্রথমে পড়ছি হচ্ছে, এখন পড়বো হচ্ছে অয়নবায়ু। কি পড়বো, অয়নবায়ু। অয়নবায়ু হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে উত্তর পূর্ব অয়নবায়ু, একটা হচ্ছে দক্ষিণ পূর্ব অয়নবায়ু। এখন এগুলো চিহ্নিত করবো কিভাবে, দেখো এই যে দিক নির্দেশ করা আছে, বুঝতে পারতেছো এটা কোন দিক থেকে আসতেছে, নিরক্ষরেখার উপরের দিক মানে কোন দিক, নিরক্ষরেখার উপর দিক মানে কোন দিক, উত্তর দিক। নিরক্ষরেখার উপর দিক মানে হচ্ছে উত্তর দিক। আরেকটা দেখো যে কোন দিক থেকে আসতেছে, দেখো সোজাই কিন্তু দেওয়া নাই, একটু বাঁকায় দেওয়া আছে। কেন বাঁকায় দেওয়া আছে সেটা আমি যাচ্ছি, একটু দেখো বাঁকায় দেওয়া আছে, কোন দিক থেকে বাঁকানো আছে, পূর্ব দিক থেকে বাঁকানো আছে। এর কারণে এই কক্রটীয় উচ্চচাপ অঞ্চল থেকে উত্তর দিক থেকে যে বাতাসটা নিরক্ষরেখার দিকে আসে, এটাকে আমরা বলি হচ্ছে উত্তর পূর্ব অয়নবায়ু। এটাকে আমরা কি বলবো, এই যে বাতাস, এই বাতাসটা যে কক্রটীয় উচ্চচাপ অঞ্চল থেকে যে বায়ুটা নিরক্ষরেখার দিকে আসে, এটাকে আমরা বলি হচ্ছে উত্তর পূর্ব অয়নবায়ু। সেম ভাবে এই দক্ষিণ পূর্ব থেকে, নিচের দিক থেকে যাচ্ছে, তার মানে কি দক্ষিণ দিক থেকে যাচ্ছে, আবার দেখো সেটা পূর্ব দিক থেকেই দাগ, সেটা পূর্ব দিক থেকেই আসতেছে। এখন সেটা কোন বায়ু তাহলে, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব অয়নবায়ু। এটা কি হবে, দক্ষিণ পূর্ব অয়নবায়ু। এটা হচ্ছে উত্তর পূর্ব অয়নবায়ু, অর্থাৎ কক্রটীয় উচ্চচাপ অঞ্চল থেকে যে বাতাস নিরক্ষীয় নিম্নচাপের দিকে আসে, সেটা হচ্ছে উত্তর পূর্ব অয়নবায়ু, মানে উত্তর দিক থেকে আসতেছে। আর নিচে দক্ষিণ দিক থেকে এবং পূর্ব দিক থেকে আসার কারণে, অর্থাৎ মকরটীয় উচ্চচাপ অঞ্চল থেকে যে বাতাসটা নিরক্ষীয় নিম্নচাপের দিকে যায়। কেন নিরক্ষীয় নিম্নচাপের দিকে যাচ্ছে, কারণ আমরা জানি বাতাসের ধর্মই হচ্ছে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে যাবে। এর কারণে এই বাতাসটাকে আমরা বলবো হচ্ছে দক্ষিণ পূর্ব অয়নবায়ু, দক্ষিণ পূর্ব অয়নবায়ু। বা ক্লিয়ার, এই দুইটা গেল হচ্ছে অয়নবায়ু গেল। দেখো এখন আমরা একটু স্লাইডটা দেখলে তোমরা একটু বুঝতে পারবা। যে এখানে সংজ্ঞা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এটার নাম এখন মানে এটা যেটা প্রশ্ন, এটা হচ্ছে যে এটা বাণিজ্য বায়ুর নাম কেন। প্রাচীনকালে যখন জাহাজগুলা ছিল, প্রাচীনকালে যে জাহাজগুলা ছিল, এই জাহাজগুলা কিন্তু পালতোলার উপর নির্ভরশীল ছিল। জানো বোধ হয় এটা পালতোলার উপর নির্ভরশীল ছিল। এটার কিন্তু যখন যে কয়লা বা তেল যান্ত্রিক ছিল না। প্রাচীনকালে এই জাহাজগুলা এই বায়ু পথ অনুসরণ করে চলতো, যে বাতাস কোন দিকে যাচ্ছে। এই প্রাচীনকালে এই বাণিজ্যিক যে জাহাজগুলো, এগুলা এই বাতাস অনুসরণ করে চলতো বলতে এটার নামকরণ করা হয় হচ্ছে বাণিজ্য বায়ু, ঠিক আছে। এই যে প্রাচীনকালে মালবাহী বাণিজ্য জাহাজগুলো বায়ু অনুসরণ করতে বলতে এটার নাম দেওয়া হচ্ছে বাণিজ্য বায়ু। আচ্ছা এই যে এখানে দেখো, এই যে যেটা বললাম, মানে স্লাইডটাও বুঝে নাও, এটা হচ্ছে উত্তর পূর্ব অয়নবায়ু, অর্থাৎ
কক্রটীয় উচ্চচাপ অঞ্চল থেকে যে বাতাসটা নিরক্ষ নিম্নচাপের দিকে যায় সেটা উত্তর উপর দিক থেকে আসতেছে, এর কারণে উত্তর। আর দেখো একটু ক্রস করে পূর্ব দিক থেকে আসতেছে, এর কারণে সেটা হচ্ছে উত্তর পূর্ব অয়নবায়ু, ঠিক আছে। আর নিচে তোমার মকরীয় অঞ্চল থেকে যে বাতাসটা নিরক্ষীয় অঞ্চলের দিকে যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব অয়নবায়ু। এই যে এখানে দেখো বলাই আছে উত্তর পূর্ব অয়নবায়ু আর হচ্ছে দক্ষিণ পূর্ব অয়নবায়ু, যেটা তোমাদেরকে আমি বললাম, ঠিক আছে। কি ক্লান্ত হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আধা ঘন্টা লাগবে না। ব্ল্যাকমেল করে পানি খাওয়াচ্ছেন। আচ্ছা, তো এই হচ্ছে উত্তর পূর্ব অয়নবায়ু। উত্তর পূর্ব অয়নবায়ু বুঝতে পারছো? উত্তর পূর্ব অয়নবায়ু কি বুঝতে পারছো? এখন যদি এখানে প্রশ্ন থাকবে, এই চিত্রটা থাকবে, এটা শুধুমাত্র দিক নির্দেশ করা থাকবে, ঠিক আছে। দিক নির্দেশ করা থাকবে, তোমার ওই লেখাটা থাকবে, তখন তোমার ওইটা দেখে বুঝতে হবে, চিত্র দেখে বুঝতে হবে যে সেটা কোন বায়ু, সেটা পশ্চিমা বায়ু না অয়নবায়ু না মেরুবায়ু, ঠিক আছে। আচ্ছা, এখন যে ছোট্ট একটা প্রশ্নটা আছে তোমাদের, যে ভাইয়া বাতাসটা সোজা না আসে পূর্ব দিক থেকে আসতেছে কেন? দেখো এইখানে কাজ করা হচ্ছে ফেরেলের সূত্র, এটা একটু আমাদের জানা দরকার। ফেরেলের সূত্র, ফেরেলের সূত্র, ফেরেলের সূত্র তোমরা অনেকেই মুখস্থ করছো এর আগে, যে বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত, অনেকে পড়ছে যে বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে চলা হয়। আবার অনেকে মুখস্থ করছে আমি জানি, কিন্তু কখনো সেটা কিন্তু তোমরা ভেবে পড়ো নাই যে উত্তর গোলার্ধের ডান দিকে কেমনে হয়, দক্ষিণ গোলার্ধের বাম দিকে কেমনে হয়, যে উত্তর গোলার্ধের ডান দিকে বায়ু কিভাবে প্রবাহিত হচ্ছে, দক্ষিণ গোলার্ধের বাম দিকে কেন প্রবাহিত হচ্ছে। তোমরা অনেকে পড়ছো না যে সমুদ্র স্রোত বায়ু প্রবাহ, এটার সঙ্গে আমি জানি যারা ভূগোল পড়ছো ম্যাক্সিমাম মুখস্থ করছো, যে বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে পৃথিবীর ঘূর্ণন। ওই যে বললাম না যে পৃথিবী সর্বদা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরার কারণে উত্তর গোলার্ধে, এটা ডান, এই যে ডান, এটা বাম, এই উত্তর গোলার্ধের ডান দিকে একটা টানের সৃষ্টি হয় এবং দক্ষিণ গোলার্ধে একটা বাম দিকে টানের সৃষ্টি হয়, যার ফলে ফেরেলের যে সূত্রটা হয়েছে যে উত্তর বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। অর্থাৎ কি, মনে করে একটা বাতাস তোমার এইভাবে যাচ্ছিল, ঠিক আছে, একটা বাতাস মনে করো যাচ্ছিল, যেতে যেতে নিরক্ষরেখা ক্রস করে যখন সেটা উত্তর কোন গোলার্ধে গেল, উত্তর গোলার্ধে যাবে, সেটা আপনি এইভাবে ডান দিকে বেঁকে যাবে। আবার উত্তর গোলার্ধ থেকে বাতাসটা যখন নিরক্ষরেখা ক্রস করে দক্ষিণ দিকে যাবে তখন সেটা আপনি বাম দিকে ক্রস করে চলে আসবে এভাবে, ঠিক আছে। এর কারণ কি? কারণ পৃথিবীর ঘূর্ণন, এর কারণ হচ্ছে পৃথিবীর ঘূর্ণন। ফেলের সূত্রটা এটাই হচ্ছে ফেলের সূত্র, যে বায়ু প্রবাহ সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে যেটা প্রবাহিত হবে, নিরক্ষরেখার উত্তরে যেটা প্রবাহিত হবে সেটা আপনি ডান দিকে বেঁকে যাবে, আর যেটা দক্ষিণ দিকে আসবে সেটা বাম দিকে বেঁকে যাবে। এটা ফেলের সূত্র, এটা হচ্ছে পৃথিবীর। যদি প্রশ্ন করে কেউ, মনে করে প্রশ্ন আছে যে কেন ফেলের সূত্র, এটা কেন যে উত্তর গোলার্ধে বাতাস, প্রশ্ন মনে করে যে উত্তর গোলার্ধে বাতাস ডান দিকে বেঁকে যায়, দক্ষিণ গোলার্ধে বাতাস বাম দিকে বেঁকে যায়, কেন? ফেলের সূত্র বলছে তাই, ফেরেল বলছে তাই। সূত্রটা কেন হয়েছে? এর কারণ হচ্ছে পৃথিবীর ঘূর্ণন, ওই আহ্নিক গতির ঘূর্ণন, ঠিক আছে। এর কারণে যখন আমরা দেখতেছি, যখন আমরা বাতাসটা দেখলাম না, এই যে এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা কি? এটা হচ্ছে কক্রটীয় অঞ্চল। এই কক্রটীয় উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস যখন আসতেছিল এদিকে, তখন পূর্ব দিক থেকে বেঁকে আসতেছিল, সোজা আসে নাই, পূর্ব দিক থেকে বেঁকে আসতেছিল। কেন? কারণ সে নিচের দিকে যাচ্ছে। কোন দিকে? নিচের দিক। নিচের দিক মানে কি? দক্ষিণ দিক। দক্ষিণ দিকে যখন যাবে তখন সে আপনি বাম দিকে বেঁকে যাবে, যার কারণে এরা বাম দিকে বেঁকে যাচ্ছিল। আবার দেখো যে যখন নিচের দিক থেকে উপরের দিকে যাচ্ছিল তখন সে কোন দিকে বেঁকে গেছে? বাম দিকে বেঁকে গেছে। বাম দিকে কেন বেঁকে গেছে? কারণ সে উপর দিকে যাচ্ছে, সে উপর দিকে যাচ্ছে। উপর দিকে যাচ্ছে মানে কোন দিকে যাচ্ছে? বাম দিকে যাচ্ছে, উত্তর গোলার্ধে যাচ্ছে। উত্তর গোলার্ধের দিকে যাওয়ার কারণে সেটা দিক পরিবর্তন করে বাম দিকে বেঁকে গেছিল, যার কারণে এইটার পেছন মুখ এর সরাসরি উত্তর এবং পূর্ব দিক থেকে আইছে, এটাও আইছে হচ্ছে পূর্ব দিক, যার কারণে এটার নাম হয়েছে উত্তর পূর্ব অয়নবায়ু, এটার নামকরণ হয়েছে দক্ষিণ পূর্ব অয়নবায়ু। ক্লিয়ার? আশা করি
ভূমধ্যসাগর দেখাতে হলে তো তোমাকে এখন ওয়ার্ল্ড ম্যাপ বের করে দেখাতে হবে ভাইয়া, ক্লাস করতে থাকো, একদিন দেখাবো নি। ভূমধ্যসাগর তো দেখানোই লাগে, ভূমধ্যসাগরের জলবায়ু যখন পড়াই তখন তো ভূমধ্যসাগর দেখানোই লাগে তোমাদেরকে। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে অয়নবায়ু। অয়নবায়ু কি ক্লিয়ার? উত্তর পূর্ব অয়নবায়ু, দক্ষিণ পূর্ব অয়নবায়ু ক্লিয়ার? জানাও একটু ক্লিয়ার কিনা, একটু জানাও। যে কক্রটীয় উচ্চচাপ অঞ্চল থেকে যে বাতাসটা নিরক্ষীয় নিম্নচাপের দিকে যায়, কক্রটীয় উচ্চচাপ অঞ্চল থেকে যে বাতাসটা নিরক্ষীয় নিম্নচাপের দিকে যায় সেটাকে আমরা বলি হচ্ছে উত্তর পূর্ব অয়নবায়ু। যে বাতাসটা মকরটি উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে যায় সেটাকে আমরা বলি দক্ষিণ পূর্ব অয়নবায়ু। ঠিক আছে, ওকে, তাহলে আমরা অয়নবায়ু ক্লিয়ার। এখন মনে করো এই জায়গাতে শুধু দিক চিহ্নিত করা আছে, তাহলে তো এটা বুঝতে পারবা যে এটা অয়নবায়ু। তখন অয়নবায়ুর বৈশিষ্ট্য লিখে দিবা। ঠিক আছে, কি বৈশিষ্ট্য? এই যে বৈশিষ্ট্যটা অয়নবায়ুর, এই যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে প্রবাহের দিক। যেগুলো বলুন যে অয়নবায়ু কক্রটীয় মকরটি উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে প্রবাহিত, যেটা আমি যেগুলো বলছি এইগুলাই তুমি যখন বুঝে পড়বা তখন কিন্তু এইগুলা বৈশিষ্ট্য তোমার মুখস্থ করা লাগবে না, একবার পড়লে দেখবে যে বুঝতে পারছো। তোমার চিত্র দেখলে তোমার মাথার মধ্যে আসবে। দেখো কি চিত্র, আমি তো এগুলো মুখস্থ করিনি। যে নিয়মিত, এটা একটা নির্দিষ্ট নিয়মিত বায়ু যা বছরে একটা নির্দিষ্ট সময় একই দিকে প্রবাহিত হয়, যেটা আমি বলছি যে সারা বছর একদিকে যাবে, দিক পরিবর্তন করবে না। বাংলাদেশে কি সারা বছর একদিক থেকে বাতাস হয় বলতো? না, শীতকালে বাতাস আসে উত্তর দিক থেকে, গরমকালে বাতাস আসে দক্ষিণ দিক থেকে। এটা জানো কি? কিন্তু কখনো কি চিন্তা করছো যে এটা কেন হয়? যে শীতকালে বাতাস উত্তর দিক থেকে আসতেছে, গরমকালে কেন দক্ষিণ দিক থেকে আসতেছে? এটা যখন এই অধ্যায়টা পুরাটা পড়বে তখন ক্লিয়ারলি বুঝতে পারবা, কারণ বাংলাদেশের উপর দিয়ে অয়নবায়ু প্রবাহিত হয় না। ঠিক আছে, আচ্ছা, এরপর আসো হচ্ছে বৃষ্টিপাত। এই বায়ু প্রবাহে সাধারণত কোনো বৃষ্টিপাত হয় না, কারণ তুলনামূলকভাবে এটা শুষ্ক এবং শীতল অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়। ঠিক আছে, আর অক্ষাংশ এই বায়ু সাধারণত নিচে নেমে সৃষ্টির কারণ হচ্ছে যে এটা পড়লেই তোমরা পেরে যাবে আর কি। ঠিক আছে, বৈশিষ্ট্য হয়ে যাবে, তোমাদের বুঝতে পারলেই বৈশিষ্ট্য হয়ে যাবে। আচ্ছা, এরপর আসো হচ্ছে পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, আরেকটা হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। ঠিক আছে, আচ্ছা, এইটা কি? আবার ওই চিত্রটাতেই যাই। আচ্ছা, দেখো, এই যে কক্রটীয় উচ্চচাপ থেকে একটা বাতাস নিরক্ষরেখার দিকে আসলো, এই কক্রটীয় অঞ্চল থেকে আরো একটি বাতাস, এই কক্রটীয় অঞ্চল দিক থেকে আরো একটি বাতাস মেরুর দিকে যায়। কোন দিকে যায়? মেরুর দিকে যায়। ঠিক আছে, কোন দিকে যায়? মেরুর দিকে যায়। যেহেতু কক্রটীয় উচ্চচাপ, এরপরে আবার কি ছিল? নিম্নচাপ। এর উপরে আবার কি ছিল? নিম্নচাপ ছিল। কি হলো বাবা? না মাথায় ঢুকছে না কিছুই। এত কিছু বোর্ডে যদি না মাথায় বুঝো তাহলে তো ঝামেলা। আচ্ছা, এই কক্রটীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষরেখার দিক থেকে একটা বাতাস গেল, কারণ নিম্নচাপ। এই জায়গা থেকে আরেকটা বাতাস মেরুর দিকে যাবে, কারণ কি? এইখানেও কিন্তু নিম্নচাপ ছিল। ঠিক আছে, এর কারণে এই কক্রটীয় উচ্চচাপ অঞ্চল থেকে আরো একটি বায়ু সুমেরুবৃত্ত অর্থাৎ উত্তর মেরুর দিকে যাবে, আরেকটি বায়ু এই মকর ক্রান্তি উচ্চচাপ অঞ্চল থেকে কুমেরুবৃত্তের দিকে যাবে। ঠিক আছে, এর কারণে এই দুইটা বায়ু। এখন দেখো এটার দিক, এটা কোন জায়গা থেকে যাচ্ছে? কক্রটীয়। সংজ্ঞা যদি বলি যে কক্রটীয় উচ্চচাপ অঞ্চল থেকে যে বাতাসটি মেরুর রেখার দিকে যায় সেটাকে বলা হয় হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, আর মকরটীয় উচ্চচাপ অঞ্চল থেকে যে বাতাসটা কুমেরুর রেখার দিকে যায় এটাকে আমরা বলি হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। তোমরা একটু নিজেরা একা পড়ার চেষ্টা করো। সেলফ এডুকেশনের বাইরে আসলে কিছু হয় না। এই একই চিত্র ভালো করে বুঝে পড়লে সব পরে একটু নিজে পড়লে তখন বুঝতে পারবা, দেখবা। এরপরে ইনশাল্লাহ পড়তে লাগলে বুঝতে পারবা, একবার তো পড়াই লাগবে। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে কি হলো? এটা আমরা দুই ধরনের বাতাস পাইলাম। প্রথমত হচ্ছে আমরা এখন পড়ছি হচ্ছে পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে
দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, ভালোভাবে বুঝো, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। আর দ্বিতীয় নাম্বার সেটা হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, আর একটা হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। ঠিক আছে। আচ্ছা, এটা দেখো, এখন এই বাতাসটা কোন দিক থেকে গেছে দেখো তো, নিচের দিক থেকে উপরের দিকে গেছে। নিচের দিক মানে কোন দিক? দক্ষিণ দিক। এর কারণে প্রথমে আইসে হচ্ছে দক্ষিণ। এরপরে দেখো যে সেটা কোন দিক থেকে, এর পেছন দিক কোন দিক? তীরের পেছন দিক হচ্ছে পশ্চিম দিক। কারণ কি, উত্তর গোলার্ধে যখন যাবে তখন সে ডান দিকে বেঁকে যাবে, উত্তর গোলার্ধে যখন যাবে তখন সে ডান দিকে বেঁকে যাবে। এর কারণে এটা হচ্ছে পশ্চিম দিক থেকে গেছে, যার ফলে এটা দক্ষিণ এবং পশ্চিম দিক। নিচের দিক থেকে যাচ্ছে, অর্থাৎ নিচের দিক থেকে উপরে উত্তর দিকে যাচ্ছে, তার মানে কি দক্ষিণ দিক থেকে যাচ্ছে, এবং এর পেছন দিক পশ্চিম দিক থেকে হওয়ার কারণে এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম। ঠিক আছে, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। আর সেকেন্ড এটা হচ্ছে উপর দিক থেকে নিচের দিকে যাচ্ছে, তার মানে উপরের দিক মানে কোন দিক? উপরের দিক মানে হচ্ছে উত্তর দিক। এবং সেম ভাবে এটা পেছন দিকে হচ্ছে পশ্চিম দিকে আছে, পেছন দিক হচ্ছে পশ্চিম দিকে আছে, যার কারণে হচ্ছে পশ্চিম। তাহলে এটা হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। তাহলে এটা আমরা কি পেলাম, যে কক্রোটীয় উচ্চচাপ অঞ্চল থেকে, কক্রোটীয় উচ্চচাপ অঞ্চল থেকে যে বাতাসটা সুমেরুবৃত্ত নিম্নচাপের দিকে প্রবাহিত হয় এটাকে আমরা বলি হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। আর যে বাতাসটা তোমার মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে কুমেরুবৃত্ত নিম্নচাপের দিকে প্রবাহিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। ঠিক আছে, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এই হচ্ছে পশ্চিমা বায়ু দুইটা ধারণা, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এটা গেল হচ্ছে পশ্চিমা বায়ু। ঠিক আছে, এটা গেল হচ্ছে পশ্চিমা বায়ু। আচ্ছা, এই যে এখানে দেখো দেওয়া আছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, ওটার সঙ্গে আমি যেটা বললাম সেটাই উল্লেখ করা আছে। এবং এই যে চিত্রটাতে এখানে একটু ভালোভাবে দেওয়া আছে, তো কিন্তু এখানে জায়গা স্বল্পতার কারণে এটা বোঝাতে পারছি না। আশা করি ক্লিয়ার বোঝানো যাচ্ছে। এখানে আমি আরেকবার বুঝাই দিই। দেখো, এটা হচ্ছে এটা হচ্ছে কক্রোটীয় উচ্চচাপ অঞ্চল। এই কক্রোটীয় উচ্চচাপ অঞ্চল থেকে যে বাতাসটা কোন দিকে যাচ্ছে? উপর দিকে, অর্থাৎ দক্ষিণ দিক থেকে উপর দিকে যাচ্ছে, অর্থাৎ কক্রোটীয় নিম্নচাপ বলয়ের দিকে গেছে। একটা তো নিচের দিকে অর্থাৎ নিরক্ষরেখার দিকে আইছে, সেম জায়গা থেকে আরেকটা বাতাস উপর দিকে অর্থাৎ উত্তর দিকে গেছে, সেটাই হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। আর এই জায়গা থেকে অর্থাৎ মকরটি অঞ্চল থেকে যে বাতাসটা দক্ষিণ মেরু রেখার দিকে গেছে এটা হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। আশা করি পশ্চিমা বায়ু তোমরা বুঝতে পারছো। এবং লাস্ট যে বায়ু প্রবাহ, এর মধ্যে আমি কিন্তু অয়ন বায়ুর মধ্যে, নিয়ত বায়ুর মধ্যে আছি। নিয়ত বায়ু কয় প্রকার? 3 প্রকার। তার মধ্যে আমরা অয়ন বায়ু পড়লাম। অয়ন বায়ু হচ্ছে উত্তর পূর্ব অয়ন বায়ু, দক্ষিণ পূর্ব অয়ন বায়ু। এরপর পড়লাম হচ্ছে পশ্চিমা বায়ু, যে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, এবং হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এখন আমরা পড়বো হচ্ছে মেরু বায়ু। সোজা এটা অনেক সহজ। এই যে পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্যটা তোমরা একটু দেখে নিও, যার মধ্যে হচ্ছে এইটা এটা পড়লো, কারণ এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, যে বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, যে পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, চিত্র দিবে, দিয়ে গ নম্বরের প্রশ্ন বলবে যে উক্ত বাতাসের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। আর এই জায়গাতে এইটা একটু গুরুত্বপূর্ণ, যে আমাদের দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি থেকে মোটামুটি 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে একটা বাতাস প্রবাহিত হয়, যেখানে মানে স্রোত প্রবাহিত হয়, সেটা অনেক গতিশীল থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে গর্জনশীল 40। ঠিক আছে, এটা একটু ভালোভাবে মুখস্থ রাখবে, এটা প্রশ্ন অনেকবার দেয়, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আসা হচ্ছে মেরুবায়ু। এটা হচ্ছে ভূগোলের সব থেকে জটিল চ্যাপ্টার। ভূগোলের সব থেকে জটিল চ্যাপ্টার হচ্ছে এটা। সত্যি বুঝতে পারবে না, অনেকেই বুঝতে পারবে না। প্রথম থেকে যারা ক্লাস করে নেয় তারা তো আরোই বুঝবে না। যারা বায়ু বলয় বোঝা নাই, বায়ু চাপ বলয় বোঝা নাই, বায়ু বলয় না বুঝলে, মানে তাপ বলয় না বুঝলে, চাপ বলয় না বুঝলে তোমরা এই বায়ু প্রবাহ কিছুই বুঝবে না। চাপ বলয়টা বুঝে তারপরে এখানে তোমার বোঝা লাগবে। ঠিক আছে, তারপরে আমি চেষ্টা করতেছি যতটুকু বোঝানো যায় আমি চেষ্টা করতেছি। আচ্ছা, এরপর আসো হচ্ছে মেরুবায়ু। এরপর আমরা হচ্ছে মেরুবায়ু আলোচনা করব। মেরুবায়ু হচ্ছে 2 প্রকার। কই গেল মেরুবায়ু? মেরুবায়ু হচ্ছে 2 প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে সুমেরু বায়ু আর একটা হচ্ছে কুমেরু বায়ু, কুমেরু দেশীয় বায়ু আর কি।
আচ্ছা, এটা দেখো, এটা বুঝতে পারবা, চিত্র তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, রেকর্ডেড থাকবে, এই আইডি এই পেজেই থাকবে, এই পেজেই থাকবে, এই পেজেই রেকর্ডেড থাকবে। আচ্ছা দেখো, আমরা কিন্তু মনে আছে বলছিলাম নিম্নচাপ, উচ্চচাপ, নিম্নচাপ, সর্বশেষ আবার ছিল হচ্ছে উচ্চচাপ, নিচের দিকেও নিম্নচাপ, উচ্চচাপ, নিম্নচাপ, সর্বশেষ আবার ছিল হচ্ছে উচ্চচাপ। মনে আছে কি? এটা কি মনে আছে? আচ্ছা, তো এই যে উচ্চচাপ অঞ্চল ছিল, অর্থাৎ মেরু, উত্তর মেরু অঞ্চলে এখানে উচ্চচাপ অঞ্চল ছিল, এইখান থেকে আরো একটি বাতাস, এই উত্তর মেরুর দিক থেকে, উত্তর মেরুর দিক থেকে আরো একটি বাতাস এই কক্রটীয়, এই যে নিম্নচাপ অঞ্চল যেটা ছিল, সুমেরু বৃত্ত নিম্নচাপ বলয়, সুমেরু বৃত্ত নিম্নচাপ বলয় ছিল, এই সুমেরু বৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে আরেকটি বায়ু আসে, যেটা উত্তর মেরু থেকে, এই উত্তর দিক থেকে, এই সুমেরু বৃত্তর দিক থেকে যে বাতাসটা আসে সেটা হচ্ছে সুমেরু বায়ু, সেটা কি সুমেরু বায়ু। আর এই কুমেরু অঞ্চল দিক থেকে মকরটীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বাতাসটা যায় সেটাকে আমরা বলি হচ্ছে কুমেরু বায়ু, সেটাকে আমরা কি বলি? কুমেরু বায়ু, সেটাকে আমরা কি বলি? কুমেরু বায়ু। এইটা হচ্ছে মেরু বায়ু। এর একত্র নামকরণ কি? এর একত্র নামকরণ করা হয় হচ্ছে মেরু বায়ু। মেরু বায়ু দুই প্রকার, একটা হচ্ছে উত্তর মেরু বায়ু, এটা হচ্ছে দক্ষিণ মেরু বায়ু। উত্তর মেরু উচ্চচাপ অঞ্চল থেকে যে বাতাসটা কক্রটীয় নিম্নচাপ, এই যে নিম্নচাপ, কক্রটীয় নিম্নচাপ, কক্রটীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রভাবিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে উত্তর মেরু বায়ু। দক্ষিণ মেরু থেকে যে বাতাসটা এই মকরটীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রভাবিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে, আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে দক্ষিণ মেরু বায়ু, সেটাকে আমরা কি বলে? দক্ষিণ মেরু বায়ু। এই হচ্ছে মেরু বায়ু, ঠিক আছে? তাহলে টোটাল ক্লিয়ার? বলো, এই যে তিনটা বায়ু প্রবাহ, কি কি বায়ু প্রবাহ আমরা পড়লাম? তিনটা শেষ, আমরা ক্লাস টপিক এখানে আমি শেষ করব, তোমরা ক্লান্ত হয়ে গেছো। তিনটা আমরা যে বায়ু প্রবাহ, প্রথমে আমাদের এখানে ছিল হচ্ছে, প্রথমে আমাদের কি ছিল? প্রথমে ছিল হচ্ছে নিয়ত বায়ু। আমি সৃজনশীল দেখাবো তোমাদের, সৃজনশীল দেখো, এখন বুঝতে পারো কিনা দেখো, যে সৃজনশীল তো আমি বলতে আছি তোমাদের পরীক্ষা আসছিল, সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো, এখন বুঝতে পারো কিনা দেখো। নিয়ত বায়ু, নিয়ত বায়ু ছিল হচ্ছে তিন প্রকার, সেটা হচ্ছে অয়নবায়ু, তারপর হচ্ছে পশ্চিমা বায়ু, তিন নাম্বার হচ্ছে মেরু বায়ু। অয়নবায়ুটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে উত্তর পূর্ব অয়নবায়ু, এটা ছিল হচ্ছে দক্ষিণ পূর্ব অয়নবায়ু। পশ্চিমা বায়ুটা আবার দুইটা ভাগে ভাগ ছিল, একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, আর এরপর ছিল হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। আর মেরু বায়ুটা আবার দুইটা ভাগে ছিল, একটা হচ্ছে উত্তর মেরু বায়ু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু বায়ু। এই হচ্ছে নিয়ত বায়ুর প্রকারভেদ এবং নিয়ত বায়ুর ডিটেলস। এই প্রত্যেকটা বায়ু কি ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো? জানো? এখন বলো, এখন সৃজনশীল কিভাবে আসে আমি দেখাচ্ছি, ততক্ষণে যাবো যে দেখা বুঝতে পারছো কিনা। এছাড়া আরো যে বায়ু আছে সেগুলো আমি বোঝাবো তোমাদেরকে। এখন বলো যে তোমরা বুঝতে পারছো কিনা। তোমরা বুঝতে পারছো কিনা বলো। তোমরা কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ, একটু দেখা লাগবে। আমি মানে ভূগোলে যে করে কনসেপ্ট আছে, যে করে টপিকস আছে না, তার মধ্যে সব থেকে জটিল এই জায়গাটা, এই জায়গাটা তোমাদের একবারে তো বুঝতে পারবে না। আর আমি তো এমন আসে না যে তোমাদের একবার তো তোমাদের পড়াই লাগবে, একবার পড়ো। মানে আমি চাচ্ছি যে আমি যতটুকু ক্লাস নিলাম এরপর তোমরা পড়তে এর আগে তো শুধু তোমরা, আমি তো জানি তোমরা মুখস্থ করছো, আমি চাচ্ছি এরপর তুমি পড়তে গিয়ে যাতে বুঝতে পারো যে হ্যাঁ হ্যাঁ এটা এইভাবে হয়েছে। অন্তত বুঝতে, নিজে নিজে পড়তে, নিজে নিজে বুঝতে পারলে তো আর কারোর দরকার হবে না, আমারও দরকার হবে না। তুমি যদি এর আগে নিজে নিজে বুঝে পড়ছো, হ্যাঁ আই অ্যাপ্রিসিয়েট ইউ, তুমি ভালো পড়ছো, বুঝতে বুঝে পড়ছো। কিন্তু যারা মুখস্থ করে আসছো ধরাবাঁধা নিয়মে, এখন দেখো এই যে যে চিত্রটা, এটা হচ্ছে 17 সালের প্রশ্ন, ঠিক আছে? হ্যাঁ, ওই অধ্যায়টা অনেক বড়। এখান থেকে দুইটা মাস্ট সৃজনশীল আসবে, দুইটা সৃজনশীল আছে, কোনো কোনো বছর দুইটা সৃজনশীল আসে এই অধ্যায় থেকে, যার কারণে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এই যে এখন এই সৃজনশীলটা যদি তোমাদের আসতো কি করতে বলো, এটা কিন্তু বোর্ড প্রশ্ন একটা,
এবং আমার মনে হয় যে এরকম চিত্র থেকে তোমাদের এর আগেও প্রশ্ন আসে। আমার মনে হয় এরকম এই চিত্র থেকে এর আগেও তোমাদের প্রশ্ন আসে। এখন দেখো তো কোনো কিছু কমন পড়ে কি না, এখন তোমাদের এখানে কমন কি পড়তেছে? কোনো কিছুই কি কমন পড়তেছে না? দেখো তো এতক্ষণ যে আমি বকবক করলাম তোমাদের পড়াইলাম, কোনো কিছু কমন কি পড়তেছে? হ্যাঁ চেনা লাগতেছে, এটা কি অ্যান্সার করা মনে হচ্ছে পারবো। কি পড়াইলাম দেখো তো এতক্ষণ যে পড়ালাম তার মধ্যে এটা কি চিনতে পারতেছো কিনা, চেনা যাচ্ছে কিনা? চেনা কি যাচ্ছে? সামথিং কিছু চেনা যাচ্ছে? আমি আগে তোমাদের চিহ্নিত করে দিই, একটু কষ্ট হতে পারে, আমি তোমাদের আগে দেখাই দিই। এই যে এটা দাগ দেওয়া, 0 ডিগ্রি দাগ দেওয়া, তার মানে কি এটা হচ্ছে নিরক্ষরেখা, কোনো কনফিউশন নাই, এটা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার ওপরের এই অংশটুকু, তার মানে কি এটা হচ্ছে কক্রটীয় অঞ্চল, এটা তো বুঝতে পারতেছো তাই নাকি? বুঝতে পারতেছো না? কোনো কিছু বুঝতে পারতেছো? এই যে এটা কি মকরটীয় অঞ্চল, এটা হচ্ছে মকরটীয় অঞ্চল, বুঝতে পারতেছো না? এটা হচ্ছে মকরটীয় অঞ্চল, কক্রটীয় অঞ্চল এবং হচ্ছে মকরটীয় অঞ্চল, দুইটা অঞ্চল তো। আর এটা হচ্ছে কি অঞ্চল? নিরক্ষীয় অঞ্চল। এই তিনটা তো দাগ চিহ্নিত করতে পারতেছো। এখন দেখো এই যে কক্রটে চিহ্নিত দাগ তো বুঝতে পারতেছো, তোমরা তো চিহ্ন বুঝতে পারতেছো যে কি হচ্ছে এখানে, ঘটনাটা কি হয়েছে, যে কোনো কিছু একটা এই কক্রটীয় অঞ্চল থেকে নিরক্ষরেখার দিকে আইছে, তাই না? এটার দ্বারা তো সেটাই মিন করছে যে কোনো কিছু একটা কক্রটীয় অঞ্চল থেকে নিরক্ষীয় দিকে আইছে। এখন বলো কক্রটীয় অঞ্চল থেকে বাতাস, এটা তো বায়ু প্রবাহ, প্রশ্ন দেখলে আমরা বুঝবা যে বায়ু কক্রটীয় অঞ্চল থেকে নিরক্ষরেখার দিকে যায়। কক্রটীয় অঞ্চল কি চাপ ছিল? কক্রটীয় অঞ্চল ছিল হচ্ছে উচ্চচাপ, আর নিরক্ষরেখা কি ছিল? নিরক্ষরেখা ছিল হচ্ছে নিম্নচাপ। এই কক্রটীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে যায়, সেটা কি বায়ু? সেটা কোন দিক থেকে আছে? উপর দিক, তার মানে উত্তর, এবং উত্তর পূর্ব অয়নবায়ু, এটা চিত্র দেখে সহজেই বুঝতে পারতেছো, উত্তর পূর্ব অয়নবায়ু। এটা কিন্তু শুধু বায়ু দিলে হবে না, এটা উত্তর পূর্ব অয়নবায়ু উল্লেখ করতে, অয়নবায়ু প্রথমত, তারপর হচ্ছে উত্তর পূর্ব অয়নবায়ু। প্রথমত হচ্ছে নিয়ত বায়ু, তারপর হচ্ছে নিয়ত বায়ুর মধ্যে অয়নবায়ু, তারপর হচ্ছে উত্তর পূর্ব অয়নবায়ু। ঠিক আছে? আচ্ছা, এটা কি ঘটছে? আবার কি করছে? নিরক্ষরেখার দিকে যায়নি। এই মকরটি অঞ্চল থেকে আমি কি বলছিলাম যে একটা বাতাস তো নিরক্ষরেখার দিকে যায়, আরেকটা বাতাস এই মকরটি অঞ্চলের দিক থেকে সুমেরু বৃত্তর দিকে যায়। মকরটি অঞ্চল উচ্চচাপ অঞ্চল থেকে সুমেরু বৃত্তীয় নিম্নচাপের দিকে যায়। এটা কি বায়ু ছিল? এটা ছিল হচ্ছে পশ্চিমা বায়ু, যে বায়ুটা এই অঞ্চল থেকে নিরক্ষরেখার দিকে আসবে সেটা হচ্ছে অয়নবায়ু, আর যে বায়ুটা এই অঞ্চল থেকে মেরুর দিকে যাবে সেটা হচ্ছে পশ্চিমা বায়ু। এটা যেহেতু দক্ষিণ দিকে গেছে, তার মানে এটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে দক্ষিণ পশ্চিমা বায়ু, তাই না? বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো কি বলছে যে এই যে এটা চিহ্নিত করে দিয়েছিল হচ্ছে অর্থাৎ অয়নবায়ু। এখন বলছে যে প্রবাহের কারণ ব্যাখ্যা করো। এখন পারবা না যে অয়নবায়ু কেন নিরক্ষরেখার দিকে যাচ্ছে? কারণ সেখানে হচ্ছে উচ্চচাপ, ওই কক্রটি অঞ্চলে বাতাসের ধর্ম হচ্ছে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে যাবে, এর কারণে বাতাস, সংক্ষেপে আমি বলে যাচ্ছি, বাতাস কক্রটি অঞ্চল থেকে নিরক্ষরেখা দিকে গেছে, অর্থাৎ উত্তর পূর্ব অয়নবায়ু। প্রথমে অ্যান্সার করে দিবা গ নাম্বারে যে চিত্রে উদ্দীপকের ক চিহ্নিত বায়ুটি হচ্ছে অয়নবায়ু। তারপর সেকেন্ড স্টেপে গিয়ে কেন, কারণ কক্রটিও আমরা দেখতে পাই, চিত্রে দেখতে পাই হচ্ছে কক্রটি অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস নিরক্ষীয় নিম্নচাপের দিকে যায়। যেহেতু কক্রটি অঞ্চল উচ্চচাপ বাতাসের চাপ উচ্চ, আমরা জানি বাতাস সর্বদা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়, এর কারণে বাতাস কক্রটি অঞ্চল থেকে নিরক্ষরেখা গেছে। ঠিক আছে? এটা হচ্ছে বায়ু প্রবাহের কারণ। এরপর বলছে ক ও ক্ষয় বায়ুদ্বয়ের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। তার মানে কি, এটা হচ্ছে অয়নবায়ুর বৈশিষ্ট্য আর এটা হচ্ছে পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্য। এই দুইটা বায়ুর মধ্যে বৈশিষ্ট্য বিশ্লেষণ এখানে করতে হবে, আর কিছু হবে না। এইভাবেই কিন্তু প্রশ্ন তোমাদের আসে। ঠিক আছে? এই প্রশ্নটাই কিন্তু আসে। আরেকটা সৃজনশীল ছিল, কিন্তু এটা যে তোমাদের স্থানীয় বায়ুটা পড়ানো হয়নি, এর কারণে পড়াতে পারতাছি না, এক্সট্রিমলি সরি। এখন বলো, অনেকে তো অনেক কিছু বললা যে ভাই এটা বুঝি নাই, আমি যতটুকু পড়াইলাম এতটুকু কি বুঝতে আর কোনো সমস্যা আছে তোমাদের?
বলো এখন যে ভাই আমার এই সমস্যাটা, বলো এখন কি সমস্যা বলো। এখন কি সমস্যা আছে কারো? ক্লিয়ার? অ্যাবসলিউটলি ক্লিয়ার? আর সমস্যা হবে যতটুকু পড়ালাম, এখন তো পুরাটা তো আমি একদিনের আমি তো আর চলে আসে না যে একদিন তোমাদেরকে সব বুঝাই দিতে পারবো। যতটুকু বুঝাইছি তার উপর থেকে একটা সৃজনশীল বিগত সালে দেখাই দিলাম। এই জায়গা থেকে যে সৃজনশীল আসে বুঝতে সমস্যা হবে না। আমরা পেইড ক্লাসেও সেমভাবে ক্লাস নিই, একইভাবে ক্লাস নিই। এখন ঘাটাঘাট স্ক্রিনশট তোমরা নিবা, স্ক্রিনশটটা নিয়ে নাও। ঠিক আছে, আমি একটু পোস্ট দিই। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের আজকের পড়া ডিটেলসে। আজকে আমরা এই হচ্ছে বায়ু প্রবাহ আলোচনা করলাম। এছাড়া অয়নবায়ু বাদে মৌসুমী বায়ু আছে, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বায়ু। আমাদের বাংলাদেশের বায়ু এটা তো আমি তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে পারলাম না, সরি, যে এটা আজকে বোঝাতে পারলাম না। নেক্সট দিন এটা আমি বুঝাইবো। আর তোমরা দেখলাম ম্যাক্সিমাম আর 2টা মিনিট একটু কষ্ট করো আমার জন্য, ঠিক আছে। আর ম্যাক্সিমামই হচ্ছে ভূগোল প্রথম পত্রের 2য় অধ্যায়। ভুল যদি না করি তাহলে হচ্ছে পৃথিবীর গঠন। এই তো, যে পৃথিবীর অভ্যন্তরীণ অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, তারপর গিয়ে হচ্ছে পর্বত, পর্বতের মধ্যে যে প্রকারভেদ, যে ভঙ্গিল পর্বত, চ্যুতি পর্বত, ল্যাকলিত পর্বত, আগ্নেয় পর্বত, এই পর্বতগুলা। সর্বশেষে যে চ্যাপ্টার বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য, টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিনকালের সোপান এবং সাম্প্রতিকের প্লাবন সমভূমি। এই তো আলোচনা। আমি নেক্সট ক্লাসটা ভূগোলের এই অধ্যায়ের উপর বাকি অংশটুকুর উপর নিব, ঠিক আছে। যেহেতু একটা অধ্যায় শুরু করছি, এটা শেষ করব। থার্ড ক্লাস যদি পাই সেটাতে আমি তোমাদের ভূগোল প্রথম পত্রের 2য় অধ্যায় অর্থাৎ পৃথিবীর যে গঠন সেটা সুন্দরভাবে বুঝাই দেব, ঠিক আছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো। সামনের সপ্তাহে যদি ক্লাস পড়ে ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে। আর ক্লাসটা যদি ভালো লাগে একটু সবাইকে জানাই দিও যে আমরা এইভাবে ক্লাস নিচ্ছি। আর যেটা বললাম, আমরা প্রি বুকিং নিচ্ছি FRB 4.1, যেটার ফর্ম তোমরা ক্যাপশনে দেখতে পাবা, যে ক্যাপশনে সুন্দর করে ফর্মটা দেওয়া আছে। তোমরা ভর্তি হও না হও, প্রি বুকিংটা করে রাখো। প্রি বুকিং দিতে তো ক্লাস করা লাগতে মানে টাকা লাগতেছে না। আর ফ্রি ক্লাসগুলো করতে থাকো, দেখো আমাদের ক্লাসগুলো কেমন হয়। ক্লাসগুলো ভালো হলে ভর্তি হবার, না হলে দরকার নাই ভাই। তোমাদের তো জোর করে আমি বাড়িতে যাচ্ছি না আমরা, ঠিক আছে। এখানে নানান অফার পাবো, তুমি প্রি বুকিংটা করে রাখো, বাদ বাকিগুলো আমরা ইনশাল্লাহ দেখে নিব। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।